এখন 4th ইয়ারে আছি শাহবাগ মেডিকেল কলেজে। ওকে। তো এই ঘটনাটা শুরু হয় রাউন্ড অ্যাবাউট আমি যখন 10 থেকে 12 বছর বয়সে। আমি ওমানে ছিলাম আমার প্যারেন্টসের সাথে। তো এক দুপুরে আব্বুর কনস্ট্রাকশন সাইটে যখন স্কুল ছুটি থাকতো বা ভ্যাকেশনস থাকতো, আব্বুর সাথে তো প্রায় যাওয়া পড়তো আব্বুর কনস্ট্রাকশন সাইটে। তো আব্বু নিজে ড্রাইভ করতেন আব্বুর গাড়ি। আচ্ছা। তো এখন আব্বুর সাথে যখন একদিন দুপুরে আমরা যখন তার কনস্ট্রাকশন সাইটে যাই, আব্বু তার এসইউভিতে মানে নিয়ে যাচ্ছে আমাকে। তো এই রাস্তাটা বেশিরভাগ আব্বুর কনস্ট্রাকশন সাইটের রাস্তাগুলো হয় পুরো কাঁচা রাস্তা, একদম মরুভূমির মাঝখান থেকে, আর বেশ দূরে দূরে, মানে 400, 500, 600 এরকম কিলোমিটার দূরে প্রত্যেকটা কনস্ট্রাকশন সাইট পড়ে আব্বুর। ওই দিন দুপুরবেলা তো আমরা যখন যাচ্ছি মানে পুরো ডেজার্টের মাঝখান থেকে, সেদিন মানে আব্বুর একটা মানে নীতি যেটা বলা যায় যে আব্বু কখনো ফ্যামিলির মেম্বার যদি গাড়িতে থাকে, আব্বু কখনো কাউকে লিফট দেন না। আচ্ছা। তো ওই দিন স্পেশালি কি হলো, একজন বুড়ো লোক আমরা দেখলাম, মানে আমি নিজে দেখলাম যে একটা বুড়ো লোক সে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। এটা কি ফুল ডেজার্ট? একদম ফুল ডেজার্টের ভিতরে, যতদূর পর্যন্ত দেখা যায় কোনো ধরনের কোনো মানে নোম্যাডস যারা বলি আমরা, বেদুইনস যাদেরকে বলি, তাদের ভিতরেও মানে এরকমের কোনো মানে এলাকাই নেই সেখানে, বা কোনো বসতিই নেই বলা যায়। তো সেই একদম ডেজার্টের মাঝখানে এই ব্যক্তিটা কি করছে, তো আব্বু মানে তাকে আর লিফট দিলেন না। তো এই মানে ব্যক্তিটার একটু বর্ণনা দিয়ে দিই। সে একদম বুড়ো বয়সী, দাড়ি টাড়ি আছে, আর কাপড় চোপড় বেশ নোংরা ছিল। তার হাতে একটা লাঠি ছিল, আর লাঠিটা কাঁধের উপরে ছিল, লাঠির মাথায় একটা ঝুড়ির মতো কাপড় থেকে বাঁধা। আচ্ছা। তো সে মানে লিফটের জন্য মানে সিগন্যাল দিচ্ছে। তা আব্বু লিফট না দিয়ে মানে সে তার পাশ থেকে ড্রাইভ করে চলে গেলেন। আমরা কিছু দূর আগাইলাম, তার মাঝখানে হয়ে মানে গাড়িটা অটোমেটিকলি স্টপ, মানে একদম ইঞ্জিন সুইচ অফ হয়ে গেছে। তো আব্বু পাওয়ার ডিভিশনের ইঞ্জিনিয়ার, তার সাথে তার অটোমোবাইলেও এক্সপিরিয়েন্স আছে। তো সে সাথে সাথে বললো যে মানে আমার তো ফিউল ট্যাঙ্কটা ফুল, আর আমার গাড়ি নতুন গাড়ি, এখানে তো কোনো সমস্যা হওয়ার কোনো কথা না। তারপরেও সে গাড়ি থেকে বের হয়ে বনেটটা খুলে সে চেক করছে যে গাড়িতে কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা। 2-3 মিনিটের মাঝখানে আমার গাড়ির পিছনের দরজাটা খুললো। আমার ইমিডিয়েট, আমি আব্বুর সাথে সামনে ড্রাইভিং প্যাসেঞ্জার সিটে বসা, সেখানে সে পিছের দরজাটা খুলে বুড়োটক পিছনে উঠে বসলো। আচ্ছা। উঠে বসে দরজাটা বন্ধ করে দিচ্ছে। আমি যখন পিছনে তাকিয়ে দেখি তাকে, মানে আমি এত ভয় পেয়ে যাই, বিকজ তার ফেসটাই এত উইয়ার্ড ছিল, তাকে দেখেই ভয় পাওয়ার মতো। আমি মানে চিৎকার দিয়ে উঠি, মানে আব্বু, মানে বুড়ো ওমানি লোকটা সে গাড়ির ভিতরে উঠে গেছে। আব্বু তাড়াতাড়ি চলে আসেন যে লাইক হোয়াট ইজ দ্য ম্যাটার, সে কেন মানে গাড়ির ভিতরে ঢুকে গেছে না বলে, না জিজ্ঞাসা করে, একদম মানে উইদাউট এনি ফর্মালিটি, উইদাউট এনি রেসপেক্ট, সে একদম মানে গাড়ির ভিতরে ঢুকে গেছে। তো আব্বু তাকে বলে যে আপনি নেমে পড়েন প্লিজ, I cannot give you a lift, I have a family member, আমার এখানে আমার ছেলে আছে আমার সাথে, সো প্লিজ আপনি অন্য একটা গাড়ি দেখেন। আর সে বলতেছে যে এত দূর দূরান্ত রাস্তার ভিতরে আমি কোথায় গাড়ি পাবো, ইট ইজ বেটার তুমি গাড়িতে বসো, গাড়িটা স্টার্ট করো। আব্বু বলতেছে দেখো না আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে, এইমাত্র চলতেছিল, কি জানি হয়েছে জানি না, গাড়িটা নষ্ট হয়ে গেছে। সো বাই দ্যাট টাইম মানে ওই বুড়ো লোকটা অনেক রাগান্বিত হয়ে যায়, সে আব্বুর উপরে চিল্লায় ওঠে, বলে বললাম না গাড়ির ভিতরে বসে তোমাকে মানে ইঞ্জিন স্টার্ট করতে। তো আব্বু একটু মানে অ্যারোগেন্ট টাইপের লোক, কিন্তু তারপরও মানে একটু মানে কি বলে একটু শান্ত হয়ে গেল, যে হঠাৎ করে এরকম একটা লোক গাড়িতে উঠে বসলো, তার উপরে সে আমাকে এরকমের মানে জোরে জোরে কথা বলতেছে, আবার কমেন্ট করছে। আব্বু আর কিছু বললো না, আব্বু জাস্ট গিয়ে চেক করলো বনেটের ভিতরে, আব্বু বলতেছে দেয়ার ইজ নো প্রবলেম। গাড়ির বনেটটা বন্ধ করে এসে আব্বু জাস্ট যখন ইঞ্জিনটা সুইচ অন করলো, আবার গাড়িটা চালু হয়ে গেল। ইট ওয়াজ জাস্ট লাইক টোটাল মেকানিক্যাল ফেলিয়ার। ওই বুড়ো লোকটা কিছু করছিল। আচ্ছা। তো এটা বুঝে মানে আমি তো পুরো কান্নাকাটির মতো অবস্থা, বিকজ সে আমার আব্বুর উপরে মানে জোরে, সে আমার আব্বুর সাথে শাউট করেছে, জোরে জোরে কথা বলেছে, তা আমার চোখ থেকে পানি পড়ছে, বিকজ আমার চোখের সামনে সে মানে আমার আব্বুকে এইভাবে ট্রিট করছে। আর প্লাস তার মানে বর্ণনাই তো দিলাম যে সে অনেক ভয়ঙ্কর একটা লোকের মতো দেখতে। তা আমরা কিছু দূর আগালাম, তাই মানে সেখানেও ডেজার্ট, মানে পুরো ডেজার্টের মাঝখানে। তাই সে কিছু দূর এগিয়ে তখন সে বলল যে গাড়িটা থামিয়ে দাও, আমি নেমে পড়বো।
তো আব্বু বলতেছে এখানে তো ডেজার্ট, এখানে তো কোনো কিছুই নেই, তুমি যেখান থেকে উঠেছো সেটাও ডেজার্ট ছিল, এখানে নেমে যাচ্ছ এখানেও তো ডেজার্ট, এখানে তো দূর দূরান্তে তো কোনো গ্রাম দেখা যাচ্ছে না, তো তুমি এখানে কেন নামবা? তো বলতেছে আমার ইচ্ছা করতে আমি নেমে যাবো, তুমি বলার কে? তো সে বলছে গাড়ি থামাও, নেমে যাবো। তো আব্বু আর কোয়াইটলি আর কিছু বললো না, বিকজ দেখলো যে সে অনেক মানে রাগান্বিত, রেগে যাচ্ছে। তো আব্বু গাড়িটা আসতে মানে সাইড করে দিল, সে নেমে পড়লো। সে নেমে যাওয়ার সময় আব্বুকে বললো একটা কথা, যে নেক্সট টাইম ডেজার্টের এরিয়ার ভিতরে যদি কোনো ব্যক্তি তোমার কাছে হেল্প চায়, প্লিজ হেল্প হিম। তো আর আশ্চর্যের ঘটনা হলো, এই লোকটা যখন দরজা বন্ধ করে পিছনের দিকে যাচ্ছিল গাড়ির, তো আমি তাকিয়েছিলাম যে এই লোকটা দেখছি যে কোথায় যাচ্ছে, বিকজ সে আউট অফ নোওয়্যার, সে মানে হঠাৎ করে চলে আসছিল এবং সে একদম মানে মরুভূমির মাঝখানে সে নেমে গেছে। তো এই লোকটা যাবে কোথায়? তো আমি তাকিয়েছিলাম, জাস্ট মানে নামার পরেই নাই। হ্যাঁ, একদম সে দরজাটা বন্ধ করলো এন্ড হি ওয়াজ নট দেয়ার। এটা কি আপনারা সবাই আর কেউ দেখতে পাচ্ছেন না? না, আব্বু ছিল, আমি ছিলাম। আব্বু বলতেছে যে না সে আছে। তো আব্বু, আমি বললাম যে আব্বু সে নাই, সে চলে গেছে। তো আব্বু সাথে সাথে গাড়ি থেকে বের হয়ে আব্বু চেক করলো যে একদম মানে ডেজার্ট লাইনে তো আপনি মানে অনেক দূরে দেখতে দেখা যায়। তো এখানে তো মানে তাকে কোন রকমের দেখা যাচ্ছিল। তো একদম সে মানে উইদিন থিন এয়ার। মানুষের আমরা শুনি মানে ভূতের কাহিনী শুনি রাতে, এটা তো ভোর দুপুরের সময় মানে সে একদম মানে হাওয়ার ভিতর গায়েব হয়ে গেল। তো এটা দেখে মানে আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। পুরো রাস্তায় মানে আমার কাঁপাকাঁপি। আব্বু আর ওই দিন কনস্ট্রাকশন সাইটে যায় না, আব্বু গাড়িটা ঘুরে বাসে চলে আসছে। তো মানে আব্বু এটা এক্সপ্লেন করার জন্য মানে অনেকজনকে জিজ্ঞাসা করেছিল। তো তারা বলেছে দিস হ্যাপেন্স, মানে ডেজার্টে দেয়ার ইজ সামথিং দ্যাট ইজ ইনএক্সপ্লিকেবল। ওকে। তো এগুলো অনেক এরকমের হতে থাকে অনেক যাত্রীদের সাথে, অনেক যারা ভেহিকল লং ড্রাইভে যারা যাচ্ছেন, অনেক লং রুটে যারা কাজ করতে যাচ্ছেন, তাদের সাথে প্রায় এরকমের ঘটতেছে। কি মনে হয় আপনার, মানে আসলে লোকটা কেন এসেছিল বা কি মানে জানাতে চেয়েছিল, এরকম কোন ধরনের কোনো কিছু পরে মনে হচ্ছিল আপনাদের এতজনের সাথে? যেটা তখন তো কিছুই মনে হয় না। আজকে যদি এই ব্যাপারটা নিয়ে চিন্তা করি, হ্যাঁ, তো এখন যেটা মনে হচ্ছে যে লাইক আমরা সাধারণত করি কি, যে লং রুটে আমরা সাধারণত কোনো যদি ব্যক্তি, বাংলাদেশের কথাই বলি, আমরা যদি লিফট চাই আমরা কিন্তু সাধারণত লিফট দেই না আমাদের গাড়িতে, বিকজ ওই পার্সনটা মেবি সে অনেক মানে কষ্টে আছে, সে লিফট চাচ্ছে। আমরা কিন্তু রাস্তায় আমরা কিন্তু একটু 2 মিনিট আমরা কিন্তু ওয়েস্ট করে তার সাথে আমরা কিন্তু একটু কথা বলে দেখি না যে ভাই আপনার সমস্যাটা কি। যেটা আমি ফিল করেছি, হি ওয়াজ ট্রাইং, মানে সে আমাদেরকে বোঝাতে চেষ্টা করতেছিল যে লাইক কেউ যদি বিপদে পড়ে প্লিজ হেল্প করো। ওকে, প্লিজ হেল্প করো। পরে আর কখনো দেখা হয়েছিল সেই? না, পরে সেরকমের আর কারোর সাথে তখন আর দেখা হয়নি। আচ্ছা, এই ঘটনার পরে কোনো ধরনের কোনো সমস্যা ওইখানে ফেস করতে হয়েছিল বা এরকম কিছু কখনো হয়েছিল? না, এরকমের কোনো সমস্যা ফেস করতে হয়নি, বাট এই ব্যাপার নিয়ে যখন কথা বলা হয়েছিল তখন এরকমের সিমিলার ঘটনা, কেউ হয়তো বা এক মহিলাকে দেখেছে বোরখা পরা অবস্থায়, কেউ হয়তো বা একটা ইয়াং ছেলেকে দেখেছে, কেউ হয়তো বা একটা ছোট বাচ্চাকে দেখেছে, বা এরকমের সিমিলার এক্সপিরিয়েন্সেস আছে ওভার, মানে অনেক ড্রাইভাররা দেখেছেন অনেক লং রুটে। ওকে, সো আপনারা যারা জানেন না, আমরা এর মধ্যে ভূত এফএমও কয়েকবার এরকম আলোচনা করেছি। ঢাকাতে এরকম কতগুলো প্লেস আছে, লাইক এয়ারপোর্ট থেকে আসার সময় একটা জায়গা পড়ে, যে জায়গাটাতে অনেকেই দেখেন, অনেকে, আমি আমার ফ্যামিলির মধ্যেও অনেকের সাথে এই ঘটনাটা ঘটেছে। কেউ বলেছেন যে বৃদ্ধ মহিলা দেখেছেন, কেউ বলেছেন একটা পিচ্ছি রাস্তা পার হচ্ছে, কেউ বলেছেন যে আমি ড্রাইভারদের কাছে জিজ্ঞেস করেছি এবং তারাও বলেছেন যে দেখা যায় যে জাস্ট রাস্তার এই পাশ থেকে ও পাশে কেউ পার হচ্ছেন এবং সেই সময় ব্রেক না করলে বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট, বা ব্রেক করলে অনেক সময় মানে এরকম সমস্যা হলে সাধারণত বড় ধরনের ঝামেলা হয়ে যায়। সো ঢাকাতেও এরকম আছে এবং আমার যেটা মনে হয় যে অনেক জায়গাতে এরকম অনেক কিছু ঘটনা ঘটে। আমরা সাধারণত আমাদের একটা প্রবৃত্তি কি, আমরা যেটা করি আসলে, আমরা বেসিক্যালি আমাদের একটা জিনিস হয় যে আমরা যে কোনো ঘটনা প্রথমত বিশ্বাস করি না, এই জন্য হয়তো খুব ঠিক থাকি আমরা, না হলে ঠিকঠাক থাকতে পারতাম না। অনেক সাউন্ড, আমি কালকে রাতের বেলাতেও শুয়ে চিন্তা করছিলাম যে বেশ কিছু সাউন্ড আসছে, যে সাউন্ডগুলো আমি ইগনোর করছি। একবার আমার মুভি দেখতে দেখতে মনে হলো যে মুভি সাথেই অন্য একটা সাউন্ড, মানে মুভিতে একটা কান্নার শব্দ, তার সাথে খুব হালকা ভাবে অনেক দূর থেকে মনে হচ্ছে যে কেউ একজন হাসছে। এরকম একটা ঘটনা কিন্তু ঘটে মাঝে মাঝে। আমি ইগনোর করলাম, ইগনোর করার পরে আবার শুনলাম যে আবারও হচ্ছে, এবং
মানে এমন ভাবে ঘটনাগুলো ঘটে যার জন্য আমরা বিশ্বাস করি না এবং অবিশ্বাস করতে বাধ্য হই। যেমন আমি যখন কনসেন্ট্রেট করলাম তখন ঘটনা শুনলাম ঠিকই, হঠাৎ করে দেখলাম যে ধুম 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 করে শব্দ হচ্ছে। একটু পরে বুঝতে পারলাম যে ওপরে, আমার ঠিক ওপরের ফ্লোরে কেউ কাজ করছে ওই সময়, হয়তো মশলা পেশা বা এরকম ধরনের কোনো কাজ করছে। তো একটা ছিল মশলা পেশা, যেটা আমি বুঝতে পারছি যে মশলা পিষছে এই জন্য, আর একটা সাউন্ড আমি উদ্ধারই করতে পারলাম না যে কোত্থেকে আসছে। সো এরকম অনেক ঘটনা ঘটে এবং সত্যি কথা বলতে কি আমি নিজেও বিশ্বাস করতাম না, কিন্তু এবারের ইমেইলে আমি একটা জিনিস পেয়েছি, যেটা হচ্ছে যে অনেকেই, আজকে আপনারা শুনবেনও, অনেকেই ছায়া ধরনের একটা জিনিস দেখতে পান। ছায়া, জাস্ট ছায়া, মনে হয় যে কারো ছায়া পড়েছে, যে ছায়াটা আসলে ঠিক মানুষের আকৃতিরও না। আমি একটা ছায়ার কথাও শুনেছি এরকম, যে ছায়াটা ওপরের অংশটা ঠিক মানুষের মতো না, মাথাটা কেমন যেন একটু পেন্টাগ্রাম টাইপের একটা মাথা, আবার দেখা যায় যে পাটা ঘোড়ার খুরের মতো, মানে এইরকম ধরনের একটা অদ্ভুত টাইপের একটা, এবং হাতের আঙুলগুলো অনেক লম্বা লম্বা, অনেক বেশি লম্বা, এবং পুরোটাই একটা ছায়া, কিন্তু মানুষটাকে দেখা যায় না, এবং মানে সবকিছু লন্ডভন্ড করে ফেলে কিন্তু মানুষটাকে দেখা যায় না। মানুষ বলছে কেন, মানে সেই জিনিসটা দেখা যায় না আর কি। যাই হোক, আমার ঘটনাটা ঘটেছিল নোয়াখালীতে। ওখানে একটা গ্রাম আছে রাখালিয়া। আচ্ছা মানে আচ্ছা, আপনি ইমেইলেও উল্লেখ করেছেন যে রাখালিয়াতে অনেকেই এই ঘটনাটা জানেন, বা অনেকে, আমি জানি যে নোয়াখালী থেকে অনেকে শুনছেন, ডেফিনেটলি তারা জানবেন এই এলাকার ঘটনা বা এরকম কিছু। বাট যারা নোয়াখালীর বাইরে বা যারা নোয়াখালীতে অন্য জায়গায় থাকেন তাদের জন্য বলছি যে চলুন শুনে আসি তার মুখেই কি ঘটনাটা। আমি প্রথমে যেটা বলতে যাচ্ছি যে আমি যখন ওটা বলবো, এটা যদি ওখানকার যারা আছেন তারা যদি কেউ খোঁজ নিয়ে দেখেন, অবশ্যই সেটা জানতে পারবেন, হয়তো অনেকে জানেন এটা। যেটা হচ্ছে 2004-এর ঘটনা। আমার এসএসসি এক্সামের পর আমি ফার্স্ট টাইম বাবা মাকে ছাড়া ওখানে ঘুরতে যাই ফ্রেন্ডদের সাথে, ফ্রেন্ডের দাদা বাড়িতে। তো যাওয়ার পর সবাই সারাদিন সুন্দরভাবে কাটাবার পর রাতের বেলা চিন্তা করলাম যে ঠিক আছে, আমরা গিটারটা নিয়ে গেছি, আমরা গান গাবো। তো বাসা থেকে একটু দূরে একটা কালভার্ট আছে, তো কালভার্টের উপরে বসে আমরা গান গাচ্ছিলাম। তখন অলমোস্ট 1:30 থেকে 2টা বাজে। আচ্ছা, তো এভাবে বসে থাকার আধা ঘন্টা কি 1 ঘন্টা পর হঠাৎ একটা কান্নার আওয়াজ শুনতে পাই আমরা সবাই। ওকে। তো কান্নার আওয়াজটা আস্তে আস্তে বাড়তে থাকে, মনে হচ্ছে যে কান্নার আওয়াজটা কাছে আসছে দূর থেকে। তো তখন আমার একটা ফ্রেন্ড বলা যাচ্ছে কান্নার আওয়াজটা কি, কোথা থেকে আসছে, চলো দেখি। তো আমরা যাই, তো কিছু দূর যাওয়ার পর একটা বাগানের মতন আছে, বাগানটাতে কেউ ন্যাচারালি যায় না, 2-একটা কবরও আছে ওখানে। তো ওটার ভিতর থেকে কান্নার আওয়াজটা আসতে থাকে। তো আমরা ভিতরে ঢুকি, অনেকেই শুনেছে। জি। আচ্ছা, যখন ঢোকার পর তখন দেখলাম যে আশেপাশে যাদের বাড়ি আছে তারাও আসছে ওখান থেকে, তারা অনেক কিছু কান্না আসছে শুনতে পেয়েছে। তাই মানে অনেকেই দেখতে আসছে যে কে কাঁদছে, এবং সবার কাছে কান্নাটা এমন লাগছে যে আমি অনেক কষ্ট নিয়ে কাঁদছে। বাট আমরা শুনেছি, আবার আশেপাশে মানুষজনও শুনেছে, বাট যেখানে যেসব যে মানুষগুলো শুনেছে অত দূর থেকে কান্নার আওয়াজটা শোনার কথা না। তো আমরা যাই, ভিতরে ঢোকার পর কিছু দূর যাওয়ার পর দেখতে পাই যে একটা মহিলা, বুড়ো মহিলা, তার এজ হবে 90 to 95 এরকম। হ্যাঁ, সে একটা গাছ ধরে কাঁদছে, মানে ধরে সেটা সাপোর্ট নিয়ে দাঁড়িয়ে আছে, সে দাঁড়াতে পারছে না। তো কাছে যখন লাইট মারা হলো তখন দেখলাম যে মহিলাটার হাঁটু পর্যন্ত মাটিতে গাড়া। বাট তাকে যদি কেউ গেড়ে রাখে, কিংবা যদি সে ধরেন যে গেড়ে রেখেছে, কিংবা সে সামহাউ দেবে গেছে, সেটা তো একটা স্পট থাকবে যে সে নতুন ঢুকেছে। বাট জায়গাটা দেখে ঘাস উঠে আছে, দেখে মনে হচ্ছে যে অনেকদিন ধরে সে উঠে আছে, যেরকম একটা গাছের শ্যাওলা পড়লে যেরকম হয় ওরকম, মানে মনে হচ্ছে অনেক অনেক দিন ধরেই সেই অবস্থায়। জি, রাইট। তো তারপর সবাইকে ডাকা হলো, আশেপাশে সব চিল্লাচিল্লি শুরু হয়ে গেল লোকজন। তো আমরা যেই ফ্রেন্ডের বাসায় ছিলাম, ওরা ওখানকার একটু প্রভাবশালী ব্যক্তি, তো ওদের বাসায় খবর দেয়া হলো। ওদের ওখান থেকে লোকজন আসলো, এসে মহিলাটাকে উঠানো হলো ওখান থেকে, উঠিয়ে ওদের বাসায় নিয়ে, তখন সবাই বললো যে তাহলে আপনাদের বাসায় নিয়ে যান। নিয়ে যেয়ে ওদের বৈঠকখানায় রাখা হলো। আচ্ছা, ওদের বৈঠকখানাটা ছিল এরকম যে ঘর থেকে একটু দূরে একটা সেপারেট একটা রুম, তো ওখানে রাখা হলো। তো রেখে বাইরে থেকে গেটটা লক করে দেওয়া হলো। মহিলা, আর এর মধ্যে মহিলাটা যখন নিয়ে আসা হচ্ছিল সে কাঁদছিল, তাকে অনেক কথা জিজ্ঞাসা করা হয়েছে, কোনো উত্তর দেয় না, কোনো উত্তর দিচ্ছে না, কোনো উত্তর দিচ্ছে না, কারোর দিকে তাকাচ্ছেও না, শুধু এক দৃষ্টিতে সে নিচের দিকে তাকিয়ে কাঁদছে। তো তাকে নিয়ে আসা হলো, বৈঠকখানায় রাখা হলো। তো রাখার পর তাকে বাইরে থেকে লক করা হয়েছে যাতে কেউ ডিস্টার্ব করতে না পারে তাকে, যেহেতু আমরা ঢাকা থেকে গিয়েছি, আমরা দেখতে যাচ্ছি, ব্যাপার কিউরিয়াস যে কি হয়েছে। তো আমাদেরকে বললো তোমরা যে ঘুমিয়ে যাও, সকালে দেখো। আর ওদের বাসায় যে চৌকিদার বলে, গ্রামের বাসায় পাহারা দেয়, চৌকিদার শুয়ে ছিল ওখানে।
এমন ভাবে শুয়েছিল যে মহিলাটাকে যদি ওই ঘর থেকে বের হতে হয়, প্রথমত বাইরে থেকে কাউকে খুলে দিতে হবে, আর সেকেন্ড হচ্ছে যে চৌকিদারকে টপকিয়ে তাকে বের হতে হবে। তো ঘুমিয়ে আছে। সকালে প্রায় 6টার দিকে আমরা চিল্লাচিল্লি শুনতে পাই, যে চৌকিদার চিল্লাচিল্লি করছে। তো আমরা যাই, তখন ঘুম ভেঙে যাই, যে দেখা যায় যে চৌকিদার জানালাটা খুলে দেখতে চেয়েছিল যে মহিলাটা কি করছে। সে দেখে যে ভিতরটা টোটালি খালি, কেউ নেই ওখানে, বাট গেট ওরকমই বাইরে থেকে বন্ধ করা, আগে যেরকম ছিল সেরকম ভাবে। এবং ওই ঘরে কি এছাড়াও কোনো ধরনের দরজা বা জানালা কিছু আছে? না, জাস্ট জানালা আছে, বাট ওটা গ্রিল দেয়া, কোনো বের হওয়ার কোনো ওয়ে নেই ওখান থেকে। ওকে, মহিলাটার এজ আবার অনেক, সুতরাং গ্রিল কেটে কিংবা কোনো ওয়েতে বের হওয়ার কোনো উপায় নেই। রাইট, তারপর কি হলো? তারপর সঙ্গে সঙ্গে ওখানকার মসজিদের হুজুরকে ডাকা হলো যে কি ঘটনা হয়েছে। তো আমরা অনেক কিউরিয়াস ছিলাম, বারবার জিজ্ঞেস করছি এটা কি ছিল, মহিলাটা কিভাবে গায়েব হয়ে গেল, তো শক্তি কিভাবে পেল, সে তো দাঁড়াতেই পারছিল না। আচ্ছা, তো তখন ওখানে যে হুজুর ছিল উনি মিলাদ বললেন যে আপনারা আজকে মিলাদ পড়ান আপনাদের বাসায়, আর এটা নিয়ে আপনারা ডিসকাস করেন না, এটা ভালো কিছু ছিল, এই জন্য কোনো ক্ষতি করেনি, অথবা সে কিছু বলতে চেয়েছিল আপনাদেরকে কিংবা কোনো ইনফরমেশন দিতে চেয়েছিল, সো আপনারা এটা নিয়ে কোনো ডিসকাস না করাটাই ভালো হবে। তো এটা পরে হুজুরকে বলা হলো, তো হুজুর মিলাদ পড়ালেন। তো আমাদেরকে টোটালি মুরব্বীরা বললেন যে তোমার স্টপ হয়ে যায়, এটা নিয়ে কোনো কথা বলো না, বলো যে এটা নিয়ে কথা বললে হয়তো বা খারাপ হতে পারে, কারণ কোনো ক্ষতি করেনি, পরে দেখা যাবে কোনো ক্ষতি করে বসেছে। তো ন্যাচারালি আমরা জিনিসটা মনে ঘুরছিল যে কি জিনিস, তবুও আমাদের মুরব্বীদের কথা আমরা বাদ দিয়ে দিয়েছি যে থাক আমরা ডিসকাস না করি। ফ্রেন্ডরা কথা বলছিলাম। আচ্ছা, ওদিন আর সারাদিন কিছু হয়নি। ওদিন রাতেই 2:30 থেকে 3টার দিকে আমরা আবার বসেছি ওখানে, যে গরম লাগছিল বাসায়, তো আমরা বললাম যে ঠিক আছে চলো ওখানে যাই, যে বসি। এটা কি একটু কিউরিওসিটি ছিল, যে কিউরিওসিটি এরকম টাইপের যে ওইখানে আসলে কালকে কি হয়েছিল? অনেকটা এরকমও ছিল যে আমরা কেউ আমাদের মধ্যে কেউ বলছিল যে আমরা যাব, আবার কেউ বলছিল যে না যাওয়াটা ঠিক হবে না। হ্যাঁ, তো তবু আমরা যেহেতু মেজর পার্সন ছিলাম যে হ্যাঁ আমরা যাব, তো ওরকম যেয়ে বসলাম। তো যে বসে আবার গিটার ছিল আমাদের সাথে, গান গাচ্ছিলাম। তো ঠিক 2:30 থেকে 3টার দিকে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। এর আগে থেকে আমার কিরকম জানি লাগছিল যে ওখানে ভালো লাগছিল না, আমার একটা ফ্রেন্ড, মানে শরীরটা ঠিক ভালো যাচ্ছিল না, এরকম কেমন জানি মাথাটা ধরছিল, কেমন একটা ফিল হচ্ছিল, এক্সপ্লেইন করা যাবে না। তো আমার যে আরেকটা ফ্রেন্ড ছিল, ও বললো যে ঠিক আছে আমারও ভালো লাগছে না, চলো আমরা দুজন চলে যাই। তো ওখানে আমাদের সাথে যে আরেকটা যার বাসায় আমরা গিয়েছিলাম, ওর কাজিন বললো যে না একা যেও না, চলো আমরা সবাই চলে যাই, আর বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজে গেলে জ্বর আসবে, পরে বাসা থেকে বকাবকি করবে। তো আমরা যখন ব্যাক করছি বাসায়, আমি একটু বাসায় আশপাশের বর্ণনাটা দিই। ওদের বাসাটা হচ্ছে ঢোকার মুখে ডান দিকে একটা বাস সার পড়বে, তারপর একটা বিরাট বড় পুকুর, আর বাম পাশে একটা কবরস্থান। তো যখন আমরা ঢুকতে যাচ্ছি, তো হঠাৎ করে কোনো বাতাস নেই, ঝোড়ো বাতাস নেই, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, বাট আমরা যদি একটা ছোট গাছের মধ্যে যে আমরা হাত দিয়ে নাড়া দিই, তাহলে শুধু কয়েকটা ডাল কিন্তু নড়বে, সবগুলা নড়বে না। তো ঠিক ওরকম ভাবেই কয়েকটা ডাল নড়লো, এবং অনেক জোরেই নড়লো। মানে বাতাস হলে হবে যে পুরো গাছটা নড়বে, বাট না, কয়েকটা ডাল নড়লো। তো হঠাৎ করে আমার ফ্রেন্ড বললো কি হয়েছে ওখানে, আমরা সবাই ঘুরতে যাচ্ছি, তখন একটা ফ্রেন্ড বললো পিছে তাকিও না, সোজা বাসার দিকে যাও, এটা ভালো না। তো আমরা যাব, এর মধ্যে হঠাৎ করে একটা দৌড়ানো শব্দ পেলাম আমরা, যে পিছন থেকে কেউ দৌড় দিয়েছে। আচ্ছা, তো আমার তখন আবার ফ্রেন্ডটা বললো যে তুমি পিছে তাকিও না, তোমরা সোজা হাঁটো। তো আমরা কথা না শুনে আমরা পিছনে ঘুরে তাকিয়েছি। আচ্ছা, তো যখন তাকিয়েছি সবাই ডান দিক দিয়ে তাকায়, তো আমি জানি না কেন আমি বাম দিক থেকে ঘুরে তাকিয়েছি। তো ঘুরে তাকিয়ে দেখলাম কেউ নেই। তো যখন আমি সোজা হচ্ছি, আমার চোখটা আটকে গেছে, আমার বাম পাশে একটা কবর ছিল। আচ্ছা, তো ঠিক কবরটার সামনে একটা বাচ্চা দাঁড়ানো, বাচ্চাটার বয়স হবে 2 থেকে 3 মাস। 2 থেকে 3 মাস। সে তার কোমরে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে আছে, তার চোখটা টোটালি রেড, অন্ধকারের মধ্যে আমি বুঝতে পারছি তার চোখটা লাল। আমার যেটা মনে হয় যে বাচ্চাটা আরেকটু বড় হওয়ার কথা, যদি দাঁড়িয়ে বা বসে থাকে তাহলে হ্যাঁ আরেকটু বড় হতে পারে, কারণ 2-3 মাসের বাচ্চা ন্যাচারালি দাঁড়াতে পারে না। সেটাই। তো সে দাঁড়িয়ে আছে এবং আমার দিকে তাকিয়ে আছে, এবং মনে হচ্ছে যে খুব রাগে আমার দিকে তাকিয়ে আছে সে। তো আমি তাকিয়ে আছি, তো আমার ডান হাত দিয়ে আমি আমার একটা ফ্রেন্ড, আমার পাশে যে ফ্রেন্ড গুলা ছিল ওদেরকে ডাকার চেষ্টা করছিলাম, কাউকে করে ডাকো যে জিনিসটা দেখো এটা কি। বাট আমি হাত দিয়ে দেখলাম আমার আশেপাশে কেউ নেই, কাউকে ধরতে পারছি একদম। হ্যাঁ, তো আমি ঘুরে তাকালাম যে ওরা কোথায় গেল, আমাকে ছেড়ে চলে গেল। তখন আমার মেজাজ খারাপ হলো, ভয়ও লাগছে, আমার মেজাজ খারাপ হচ্ছে। তো ঘুরে দেখলাম যে আমার আশেপাশে কেউ নেই, জায়গাটা টোটালি ব্ল্যাঙ্ক। তো আমি যখন আবার ঘুরে বাচ্চাটার দিকে তাকালাম, বাচ্চাটাও নেই।
তখন পিছন থেকে আমার একটা ফ্রেন্ড আমাকে ধরে জার্ক করলো যে কি ব্যাপার, তোমাকে এতক্ষণ ধরে ডাকছি, তুমি কথা শুনছো না কেন? আমি বললাম কথা শুনছো না মানে, আমি তো ঘুরে দেখলাম তোমাকে নেই। তখন আমার ফ্রেন্ডটা বললো আমরা তোমাকে 2-3 মিনিট ধরে ডাকছি, তুমি একইভাবে ওখানে দাঁড়িয়ে আছো, তুমি কোনো সাড়া দিচ্ছ না কেন? তো কি মনে হয় যে ওটা কি কোনো হ্যালুসিনেশন ছিল বা নাকি এরপরে আরো ঘটনা আছে? এরপরে আরো ঘটনা আছে। তো যখন বাসায় আসলাম, আসার পর আমার অনেক জ্বর হলো, আমি ওদিন আমি অনেক ভয় পেয়েছিলাম। সঙ্গে সঙ্গে আঙ্কেল একটু হুজুর টাইপের, যার ওখানে গিয়েছিলাম, তো আঙ্কেল সঙ্গে সঙ্গে সুরাপুর আমাকে ফু দিয়ে দিলেন, বললেন যে তুমি গোসল করে নাও। তো আমি গোসল করে নিলাম, গোসল করে আমি বললো তুমি ঘুমিয়ে যাও, আমাকে একটা স্লিপিং পিল দিল, বলে যে তুমি নাহলে তুমি ঘুমাতে পারো না, তুমি ঘুমিয়ে যাও। আর ওনার যে আমি যে ফ্রেন্ড ছিল, ওর নাম ইমন, ওর দাদি বললো যে সকালে উঠে দেখো ওখানে ছাই পাবা, যে জায়গাটায় ঘটনা, হ্যাঁ যেখানে উঠেছে ওখানে তুমি ছাই পাবা, বাট কোনো কিছু পোলারে কাপড় কিংবা কোনো লাঠি পোড়ালে কিন্তু বোঝা যায় যে অবশিষ্ট কিছু থাকে, যে কিছু একটা ওখানে জ্বলেছে। বাট বলে যে ওখানে এরকম কিছু পাবা না, বাট ছাই পাবা, দেখবা ওখানটাতে, ঠিক ওখানটাতেই। তোমার মনে আছে? বললাম যে হ্যাঁ দাদি। এবং এটা তো মানে শুধুমাত্র যেটা আপনি দেখেছিলেন, মানে এক্স্যাক্টলি কোথায় বসেছিল বাচ্চা বা পজিশন, এটা শুধুমাত্র আপনারই জানা আছে, হ্যাঁ, আর কারো জানা থাকার কথা না, কারণ দেখেছেন আপনি একদম। ওকে, তো ওদিন রাতে ঘুমিয়ে গেলাম, তো উঠতে উঠতে আমার বেলা হয়ে গেল, একটু 10টা-11টার দিকে আমি উঠেছি ঘুম থেকে, সবাই উঠে গেছে। তো আমি উঠে দেখলাম যে না, আমার কোনো ফ্রেন্ড বের হয়নি, সবাই তখনও ঘুমাচ্ছে, সবাই ঘুমাচ্ছে। তো আমি উঠলাম, উঠে আমার ফ্রেন্ডদেরকে ডাকলাম যে চলো চলো যাই আমরা দেখি ওখানে। দাদি বললো কালকে রাতে ছাই আছে কিনা দেখি, বাট তখন আমার গায়ে অনেক জ্বর, আমি দাঁড়াতে পারছিলাম না, বাট আমি অনেক এক্সাইটেড ছিলাম যে দেখবো ওখানে কথাটা সত্যি কিনা। তো আমার দুটা ফ্রেন্ডের বাবা বললো যে না, যাওয়ার দরকার নেই, তোমরা এটা খারাপ, যেও না। তারপর আমার আঙ্কেলকে না বলে আমরা বললাম যে আঙ্কেল আমরা সামনে থেকে আসছি একটু, এই কথা বলে আমরা বেরিয়ে গেছি। আমার সাথে দুটা ফ্রেন্ড ছিল, তো আমার একটা ফ্রেন্ড আমাকে সাথে হাঁটছিল, ধরে হাঁটছিল, কারণ আমার জ্বর ছিল অনেক। তো একটা ফ্রেন্ড সামনে যেয়ে বলো দোস্ত এখানে কিছু ছাই পড়ে আছে, দেখ তো এটা কিনা। তো আমি যেটা হচ্ছে যে আমি যেয়ে দেখলাম যে হ্যাঁ ওখানে সত্যিই ছাই পড়ে আছে, আর ঠিক যে কবরটার সামনে দাঁড়িয়ে ছিল বাচ্চাটা, ঠিক ওই কবরটার সামনেই ছাইটা পড়ে আছে। বাট ওখানে ওই জায়গাটা কেউ জানে না যে আমি কোথায় দেখেছি, কারণ ওখানে একসাথে কিন্তু অনেকগুলো কবর আছে। আচ্ছা, তো বাসায় আসলাম, আসার পর আঙ্কেলকে বললাম, আঙ্কেল বললো যে এটা নিয়ে তুমি কাউকে কিছু বলো না, তোমরা কাউকে ডিসকাস করো না, তুমি শুধু জাস্ট যে তোমার মাকে বলবা যে ঘটনাটা কি ঘটেছে, আর এটা নিয়ে কাউকে বলো না। কারণ এর আগেও নাকি আমরা যেখানে বসেছিলাম কালভার্টটার ওখানে নাকি আমরা যখন গিয়েছিলাম তার সপ্তাহখানেক আগে একটা লাশ পাওয়া গিয়েছিল, আর লাশটা নাকি লাশটার বডিতে কোনো বোন ঠিক ছিল না, প্রত্যেকটা বোন ছিল স্ম্যাশড, বাট তার গায়ে কোনো চিহ্ন ছিল না, মানে মারার বা আঘাতের কোনো চিহ্ন নাই, কিন্তু মানে প্রত্যেকটা বোন ভাঙা, হ্যাঁ স্ম্যাশ, টোটালি স্ম্যাশ। যদি 9 তলা থেকে ওকে ফেলে দেওয়া হয়, যে তার বডি যেরকম স্ম্যাশড হয়ে যাবে ঠিক সেরকম। ওকে, তো ওখান থেকেই ঘটনাটা আমার আরো একটা এক্সপেরিয়েন্স আছে, সেই এক্সপেরিয়েন্সটা আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই, যেহেতু আসতে পারেননি আমাদের এখানে যার কথা বলছি তিনি আসতে পারেননি বলেই আমরা বলবো যে তার এসএমএসটা সিফাত নাম, সিফাতের এসএমএস, সিফাতের যে ইমেলটা আছে সেই ইমেলটা আমি পড়বো। খুব চমৎকার করে গুছিয়ে লিখেছেন তিনি লিখেছেন যে ফয়েজ লেক ক্রস করে কিছু দূর গেলে একটা জায়গা আছে, সেই জায়গাটার কথা তিনি বলছেন একটা সোসাইটি আর কি। তো যাই হোক, তিনি বলছেন ঘটনাটি ঘটেছিল প্রায় 5 বছর আগে। আমার এক ফুপু ওইখানে থাকেন, আমার ফুপুর বাসা ভাড়া নেই। আচ্ছা, ফুপু যে বাসা ভাড়া নেয় বাসাটির অবস্থা খুব একটা ভালো ছিল না, দেখে মনে হচ্ছিল আগের ভাড়াটিয়া যিনি ছিলেন উনি বাসাটা তাড়াহুড়া করেই ছেড়েছেন। যাই হোক, আমার ফুপু বাসাটিতে থাকা শুরু করলেন এবং তিনি তারপরে বলেছেন যে থাকার সেকেন্ডের যে ঘটনা, তিনি বলছেন যে আমার ফুপুর যে ছেলে তার নাম হচ্ছে নাইম। তিনি বলছেন নাইম একদিন বাথরুমে গোসল করছিল এবং কেন জানি বাথরুমে তার খুবই অস্বস্তি লাগছিল, গোসল করার সময় খুব অস্বস্তি লাগছিল। তখন উইন্টার সিজন ছিল, গোসল যতই করছে ততই তার শীত লাগার কথা, অথচ সে যতই গোসল করছিল ততই তার গরম লাগছিল। ওকে, এবং নাইম বাথরুম থেকে একদমই মানে একেবারে বেরিয়ে চলে আসলো। নাইম বাথরুম থেকে বের হয়ে আপন মনে বিড়বিড় করে বলল, বাড়িটা তো টেম্পারেচার ঠান্ডাই, বাড়ির সব জায়গায় টেম্পারেচার ঠান্ডা, তাহলে বাথরুমের টেম্পারেচার কমপ্লিটলি ডিফারেন্ট কেন? এই
প্রশ্ন আমাদেরও। নাইমদের ঘটনা, তিনি বলছেন যে আমার ফুপাতো ভাই নাইম বাথরুমে গোসল করছিল, এইবার সে অ্যালার্ট ছিল টেম্পারেচারের ব্যাপারটা নিয়ে, অ্যান্ড এগেইন টেম্পারেচার বেড়ে গেল। নাইম আবারও খুব বিরক্তি অনুভব করতে লাগলো। সে গোসল না সেরেই বাথরুম থেকে বেরিয়ে এলো। এইবার নাইম সময়, দিন, ঘটনা সব কয়টায় নোট করে নিয়েছিল, এবং দিনটি ছিল ফ্রাইডে, এবং আমাদের যেদিন ভূত এফএম হয় সেদিনের দিনই আর কি, এবং সময়টা ছিল রাত 11:30। নাইম ওই বাথরুমের গোসল করতে ঢুকলো না। এরপর থেকে নাইম খেয়াল করতে থাকলো এভরি ফ্রাইডে নাইট রাত 11:30 ঘটনাটা ঘটছে। তারপরে 23rd ডে, সেই দিনের ঘটনা বলছেন, নাইম ওই একই বাথরুমে গোসল করতে ঢুকলো, এবং সেই বাড়ি থেকে এসেই তাড়াহুড়া করে গোসল করতে ঢুকেছে। সে ভুলে গেল যে আজ ফ্রাইডে নাইট। হঠাৎ নাইম গরম অনুভব করতে লাগলো, টেম্পারেচার খুবই অস্বাভাবিকভাবে বেড়ে যেতে শুরু করলো, এবং এইবার যেটা হলো সেটা হচ্ছে যে কেন জানি নাইম খুবই ভয় পেল। নাইম গোসল করে বের হলো। কিছুক্ষণ সে ভালোই থাকছে বা ভালোই ছিল। নাইমের মোবাইলটা হঠাৎ করে বেজে উঠল, এবং মোবাইলটা বাজছে বাথরুমে। গোসল করার সময় ভুলে সে বাথরুমে মোবাইল নিয়ে যায়। গোসল সেরে বের হওয়ার সময় মোবাইলের কথা সে ভুলে গিয়েছিল। বাথরুমে মোবাইল আনতে গিয়ে নাইম যা দেখল তা ভোলার মতো নয়। বাথরুমের ঠিক মাঝখানে ফাঁসির দড়িতে ঝুলছে একটি ছেলে। মানে আপনি চিন্তা করুন যে এই রাতের বেলায় হঠাৎ করে আপনার বাথরুমে আপনি হয়তো ভুলে চলে এসেছিলেন, মোবাইলটা ফেলে এসেছিলেন ভুলে, এবং তারপরে সেই মোবাইল থেকে রিং হলো, এবং সেই রিংটা শুনে আপনি মোবাইলটা আনতে গিয়ে বাথরুমে যদি দেখেন যে কেউ ফাঁসিতে ঝুলে আছে, কেমন লাগবে? নাইম তার মাকে ডাকতে শুরু করলো চিৎকার দিয়ে, এবং মাকে ডেকে বাথরুম দেখে, আবারও বাথরুমে ঢুকলো, এবং বাথরুমে ঢুকে নাইম দেখলো যে কিচ্ছু নেই, বাথরুম একদমই খালি। নাইম শিওর যে এই মাত্র সে একটি ছেলের লাশ ফাঁসির জড়িতে ঝুলতে দেখেছে, কিন্তু এখন লাশটি নেই। ওকে, পরদিন নাইম বাসার যে মালিক, সেই মালিককে ব্যাপারটা জানায়, এবং মালিক এই ব্যাপারে কিছুই জানে না বলল, কারণ মালিক জান না যে বাসাটা, যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো জানা যাক বা কেউ জানুক বা তার বাসাটা নিয়ে এরকম কথা কেউ বলুক। একদিন মালিকের ওয়াইফকেও তার ফুপু জিজ্ঞেস করে, ভাবি সত্যি করে বলেন তো এই বাসার বাথরুমটির সমস্যাটা কি? তখন বাড়িওয়ালার ওয়াইফ কথাটা তিনিও চেপে গেলেন, এবং তারপরে একটা সময় তিনি আর চাপতে পারলেন না, বলেই ফেললেন ঘটনাটা। এবং যে ঘটনাটা তিনি বললেন সেই ঘটনাটা হচ্ছে যে বাসাটিতে আগে যারা থাকতেন ওনাদের এক ছেলে ডিপ্রেশনে ভুগছিল, এবং বাথরুমে সে সুইসাইড করে, এবং ছেলেটি খুবই ভালো একটি ছেলে ছিল। সে সুইসাইড করার কারণে কোনো কারণই ছিল না, বাট সুইসাইড করার কিছুদিন আগে থেকে তাকে লক্ষ্য করছিলাম, এবং সেই ভাবি বলছেন আর কি, ছেলেটি প্রায় সময় দুশ্চিন্তায় থাকতো, এবং এরকম একটা ব্যাপার। এবং সেই বাথরুমে সেই ছেলেটি একটা সময় ডিপ্রেশনে ভুগতে ভুগতে সে ফাঁসি নেয়, এবং যার ফলশ্রুতিতে এই নাইম একটা লাশ বাথরুমে দেখতে পাই। সো আমরা জানি না যে আমরা যে বাসাটায় আছি সেই বাসাটা নিয়ে অতীত কোনো ঘটনা আছে কিনা, আসলে এরকম কোনো ঘটনা আমরা জানিও না, বা আমরা যে জায়গায় নিজেরা বাসা করে আছি সেই বাসাতে এরকম কোনো ঘটনা আছে কিনা আমরা জানি না। কিন্তু আমরা চাই না, থেকে যাচ্ছি না, একদমই রেডিও ফুড থেকে যাচ্ছি না যে কারো এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স হোক। যদিও এক্সপিরিয়েন্স হলে আমরা জানতে পারবো, এবং আমরা আরেকটা এপিসোডে সবাইকে সেটা শোনাতে পারবো, কিন্তু রাতের বেলায় হঠাৎ করে ঘুম ভেঙে বা রাতের বেলায় হঠাৎ করে কোনো প্রয়োজনে বাথরুমে গিয়ে আমরা চাই না যে কেউ দেখুক যে সিলিং থেকে একটা লাশ ঝুলছে, এবং খুবই উইয়ার্ড কিন্তু ব্যাপারটা, তাই না? যাই হোক, এখন যেটা করব সেটা হচ্ছে যে আর ঘটনায় এরকম ইমেইলের মধ্যে না থেকে আমরা বরং একটা স্টোরি শুনে আসবো, যেটাকে আবারও স্টোরি বলে ভুল করলাম, এক্সপিরিয়েন্স। এবং এক্সপিরিয়েন্সটা পাঠিয়েছেন আমাদেরকে অনেক কষ্ট করে শুনেন কানাডা থেকে, এবং আমরা কানাডাতে আমরা ইমেইলের রিপ্লাইও দিয়েছিলাম এবং বলেছিলাম যে মেবি আপনারটা আজকে প্লে হতে পারে, অ্যান্ড আমরা প্লে করছি। এবং যারা আমি বলেছিলাম যারা প্রবাসী বাঙালি, যারা আমাদের এই শো অনেক কষ্ট করে শোনেন ভূত এফএম, তাদের জন্য প্লে করছি। এবং আপনাদেরও যে শহরে আপনারা বাস করছেন, যে দেশে আপনারা বাস করছেন, এরকম ঘটনা থাকতে পারে, আপনারা ইচ্ছা করলেই সেই ঘটনাটা রেকর্ড করে, কম্পিউটারে রেকর্ড করে আপনারা আমাদেরকে ইমেইল করতে পারেন অডিও ফাইলটা, এবং আমরা চেষ্টা করব সেই ফাইলটা।
বিল্ডিংটা থাকি এটা অনেক পুরানো, it's like it was built in 1802. It's pretty old. So this is what, like during the winter, like এখানে অনেক কম মানুষ থাকে, there are floors যেটা পুরাপুরি empty. So there's like no chance যে ওখানে কোনো আওয়াজ বা কিছু শোনা। So আমরা যখন প্রায় লাইক এরকম এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে যাই, বিকজ কেউ নাই তখন এরকম ঘুরে বেড়াতে অনেক মজা লাগে। So this one time we like একটা ফ্লোরে যেখানে কেউ নাই, লাইক প্রত্যেকটা ডোরস লকড এন্ড কেউ নাই পুরো দরজা লক সব। সেইখানের মধ্যে হঠাৎ করে আমরা এরকম বিটস, লাইক বিটসের যে মালাগুলি হয় ওই বিটস পড়ার আওয়াজ শুনতে পাই। And we were like, okay, what was that? So we got scared and we ran off to our apartment, right? So this is what happened. After a few days, like this friend comes over and we were like all hanging out and talking about the random stuff that was happening to us and the paranormal activities that were going on in the building. And when he gets to know about it and he's like, okay, then I have to tell you this. And we're like, what do you have to tell us? And then he's like, okay, I have an explanation to it. I'm like, okay, what is it? So ও আমাদেরকে যেটা বললো যে ওর সিকিউরিটিতে, রেসিডেন্ট সিকিউরিটিতে ওর একটা ফ্রেন্ড কাজ করে। তো ওর ফ্রেন্ডটা বেসিক্যালি যেটা হয়, আমাদের কাছে অনেক কম ইনফরমেশন দেওয়া হয়। রেসিডেন্ট সিকিউরিটি নোজ আ লট অফ স্টাফ দ্যাটস গোয়িং অন ইন দ্য হোল ক্যাম্পাস, রাইট? ওদের কাছে মোর ইনফরমেশন থাকে দেন আমাদের কাছে থাকে, রাইট? বেসিক্যালি ইউনিভার্সিটি এইসব ইনফরমেশন লেট আউট করে না, বিকজ এটা প্রাইভেসির কোয়েশ্চেন, এবং এগুলি যদি বলে তাহলে স্টুডেন্টরা আর ক্যাম্পাসের ভিতরে থাকবে, they're gonna get scared. এরকম অনেকে আছে যারা এইসব জিনিসে অনেক ভয় পায়। তো যেটা হলো আর কি, ও বললো যে এটা অনেক বছর আগের কথা। একটা মেয়ে ছিল, ও লাইক ওর লাইফে দিয়ে অনেক প্রবলেম যাচ্ছিল, ওর পড়াশোনা, ওর ইমোশনাল অনেক স্ট্রেস, অনেক কিছুর উপর দিয়ে যাচ্ছিল। So she was really frustrated. So she decides to take an easy way out. What she does, like she committed suicide. And the way she commits suicide is like, আমাদের রুমের ভিতরে এরকম একটা রডের মতো আছে যেটার মধ্যে আমরা কার্টেন টানাই। সো ওই রডটা মধ্যে ও গলার মধ্যে কিছু একটা পেঁচিয়ে সে সুইসাইড অ্যাটেম্প করে। তো তখন ওর গলার মধ্যে কতগুলি বিটস থাকে এবং ওই মালাটা ছিঁড়ে পড়ে যায় ফ্লোরের মধ্যে পড়ে যায় আর কি। তো বেসিক্যালি আমরা যে বিটসের আওয়াজটা শুনি, যেখানে আওয়াজটা শোনার কথা না, সেগুলি বিকজ অফ that incident that happened, ওইটা বা যে এক্সপেরিয়েন্সটা যেটাই বলি না কেন, সেই এক্সপেরিয়েন্সটা কোন জায়গাটা নিয়ে? আসলে এখন আমাদের স্টিল নাও যে প্রবলেমটা হচ্ছে, তা সেটা বলার আগে আমি পাস্টে কিছু 4-5 বছর আগে চলে যেতে চাই। এটা বললে আসলে লিসেনার ভালো বুঝতে পারবে আসলে শুরুটা কোথায় ছিল। ওকে। তো তখন আমি ক্লাস 6-7 পড়ি। তো আমি আমার বেশিরভাগ সময় হচ্ছে ভ্যাকেশনে গেলে আমি নানু বাড়িতে চলে যাই। বাড়িতে আমার পুরো ফ্যামিলি চলে যায়, মা, আমরা 3 ভাই। তো একদিন মাগরিবের আজানের ঠিক পরপর মুহূর্ত, আমি আমার নানুর বাড়ির যে বাড়িটা তার পিছন দিক দিয়ে একটা রাস্তা আছে, ছোট গলির মতো। তো এই রোডটা দিয়ে হাঁটতেছি, আমার সাথে গ্রামেরই 3 জন ছিল আরো। তো আজানটা প্রায় শেষ, এই মুহূর্তে আমি যাচ্ছি। তো হঠাৎ করে আমি দেখলাম যে আকাশ থেকে আগুনের ফুলকির মতো কিছু একটা পড়ছে, অ্যাটলিস্ট ছোটখাটো একটা তরমুজের সাইজের মতো আকাশ থেকে আগুনের একটা ফুলকি স্পার্কলিং হতে পড়তেছিল। তা আমি প্রথমে এটা দেখছি, খেয়াল করে দেখলাম যে আসলে আসতেছে, এটা আমার দিকে আসতেছে। তো একটা পর্যায়ে দেখেছি হঠাৎ করে আমার পায়ের কাছে এসে পড়ে নিভে গেছে। তো নিভে যাওয়ার পর আমি সাথে সাথে পিছনে ঘুরে বাকি 2-3জনকে জিজ্ঞেস করলাম যে তোরা কি কিছু দেখছিস? তো ওরা বললো কি না তো কিছু না। তা আমি ভাবলাম যে আমি কি দেখলাম। তো পরে আমি চারদিকে খুঁজলাম যে আসলে কি পড়ছে ওখানে, চারদিকে তাকালাম, পরে আর কিছু খুঁজে পেলাম না। তো ওটা হচ্ছে আমার লাইফের প্রথম এক্সপেরিয়েন্স, যেটা আসলে আমি তখন আসলে ভাবি নাই যেটা আসলে কি হরটিক্যাল কিছু নাকি অন্য কিছু। তখন এটা মাথায় কাজ করেনি সেটাই। আর অনেক ছোট ছিলাম তখন, আসলে ভাবতামও না। তো এখন আসলে যেটা মনে হয় যে আসলেই কিছু একটা ছিল। তো তারপরের 1 বছর অথবা 1.5 বছর পরে আমি আরেকটা ভ্যাকেশনে আমি আমার দাদু বাড়িতে যাই। তো যাওয়ার পরে আমার একটা কাজিন মাসুম, আমার চেয়ে ছোট, আমাদের ইঞ্জিনিয়ার সাহেবের সমান, একই আমার। তো ওই ভাই ওই আমার ছোট কাজিনটার সাথে আমি আসলে যে আমাদের রিলিজিয়াস কিছু
ফাংশন আছে, তোর মধ্যে ওরস নামে একটা ফাংশন আছে, সবাই হয়তো জানে। তা আমি আসলে তখন বুঝতাম না যে ওরস জিনিসটা কি, ওটা কি হয় বা কি, এরকম কিছু জানতাম না। তো আমাদের গ্রামে তখন এরকম একটা প্রোগ্রাম চলতেছিল। তা আমি বললাম যে ভাই আসলে জিনিসটা কি আমি তো জানি না, কখনো দেখি নাই, আমাকে নিয়ে যাবা? তো বললাম আচ্ছা কিন্তু কোন ব্যাপার না ভাই চলেন। আর কাকতালীয় ভাবে ওই সময়টাও ছিল ঠিক মাগরিবের আজানের পর পর। তো নর্মালি ওই জায়গাটায় যেতে যে রাস্তাটা দিয়ে যাওয়া হয়, ওখান দিয়ে যদি না যে আমরা একটু রাস্তাটা শর্ট করি তাহলে যেখান দিয়ে যাবো, তো ওই জায়গাটা আসলে ঝোপঝাড় টাইপের ছিল। তো আমরা টাইম বাঁচানোর জন্য, তাড়াতাড়ি যাওয়ার জন্য ওই রোডটা দিয়ে গেছি। তো ওই রোডটা দিয়ে মানে যখন যাচ্ছি তখন আমি মানে খুব একটা ইনোসেন্ট স্মেল পাই, অনেক স্মেল, মানে অনেক ইনোসেন্ট, যে এটা মানে আজও আমার নাকের মধ্যে আসে বলতে গেলে। আমি না লাইফে আমি কখনো এত ইনোসেন্ট সেন্ট পাই নাই। তো আমি তখন বলতেছিলাম যে ভাইয়া একটা গন্ধ পাইতেছি, এত সুন্দর গন্ধ এখানে এই ঝোপের মধ্যে কোত্থেকে আসতেছে। বলছে ভাইয়া আপনি ভয় পেন না, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের এই সাইডটার মধ্যে দুইটা জিন আছে, একটা হচ্ছে বাজে জিন, একটা হচ্ছে ভালো জিন। ভালো জিনটা যখন যে রোডটা দিয়ে যায় তো খুব সুন্দর একটা স্মেল বের হয় ফুলের। তো আর আরেকটা যে খারাপ জিনটা, ও গেলে হচ্ছে যে পাঠা ছাগল আছে না, ওইটার মানে যে বিশ্রী একটা বিকট গন্ধ আসে, ঠিক ওই টাইপের একটা গন্ধ হয়। আসলে পাঠা ছাগলের গন্ধ শোনার সৌভাগ্য আমার হয় নাই, কিন্তু ওটা আপনি শুনেছেন। আচ্ছা আমরা ভালোটা শুনেছেন। আচ্ছা আমরা একটা জিনিস বলতে চাই যে আমরা শুরু করি যে ঘটনাটা আমরা ইমেলে পেয়েছিলাম, এবং একদম শুরুতে আপনার নামটা আমি ভুলে গেছি। জি আমি জনি। জনি, রাইট। জনি, কি হয়েছিল যেন একটা ঘটনা বলেছিলেন আপনি, যে ইমেলে যেটা উল্লেখ করেছিলেন কিছু একটা দেখেছেন আপনি আপনার বাসায়, সেই ঘটনাটা একটু বলবেন? এটা গত বছরের কাহিনী, মাইক, এটা গত বছরের গল্প, মানে গল্প না বলা যায় এক্সপেরিয়েন্স। তো বলেন। গত বছরের ঘটনা, এবং গত বছরের ঘটনা। তো গত বছরের শেষের দিকে আমার জ্বর হয়। জ্বর হওয়ার সময় মাইকটা একটু মুখে রাখতে হবে। হ্যাঁ, জ্বর হওয়ার সময় তো রাত 1:30টার সময়, জ্বর 1:30টার সময় আমি প্রায় ঘুমায় গেছি। আমার জ্বর প্রায় ঘুম আসতেছিল না, তো আমি ঘুমায় গেছি। 1:30টার সময় ঘুমাই। তো ঘুমানোর পর 2:30-3টার দিকে আমি হঠাৎ জেগে যাই। তো জেগে যাওয়ার পর এমনিতেই আমার সাধারণত আমাদের কি হয় যে আমরা যদি হঠাৎ ঘুম থেকে জাগি তাহলে কিন্তু আমাদের ঘুম আসে, হঠাৎ মাথা ব্যথা করে ঘুম আসে। তো সেদিন কিন্তু আমার ঘুম আসতেছিল না। কি ব্যাপার আসতেছিল না? তো আমি যে রুমে ঘুমাই, তো ওই রুম থেকে সোজাসুজি মানে আমাদের রান্নাঘরটা, রান্নাঘরে দেখি যে একটা মেয়ে লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার? রান্নাঘরে লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে। ওকে, কি ব্যাপার? দাঁড়িয়ে আছে কে? তো আমি ভাবতেছিলাম যে আমার জ্বর হয়তো, তো হইতে পারে আমি উল্টাপাল্টা কিছু দেখতেছি, তো আমি জিনিসটা স্কিপ করে যাই। তো করার পর অনেকদিন পরে আবার কি হয়, আমি তখন সুস্থ। তো অনেকদিন পরে তো একদিন রাতে আবার ঠিক একই টাইমে একইভাবে আপনি ওই জিনিসটা দেখি, মানে মেয়েটাকে। তো কি ব্যাপার, আমার তো আজকে জ্বর নাই। মানে সেদিন আপনি তখন ভাবছেন যে সেদিন হয়তো জ্বর ছিল, এই জন্য হয়তো ভুল করে দেখেছেন আপনি কোন একটা কিছু, কিন্তু এখন আপনি পুরোপুরি সুস্থ এবং আপনি ঠিক একইভাবে রাতের বেলায় সেটা আপনি দেখলেন, রাইট? জি। ওকে, তারপর কি হলো? তো তারপর আমার গায়ে কাঁথা ছিল, তো আমি কাঁথা গায়ে দিয়ে ঘুমায় যাই। মানে ঘুমায় যাওয়ার কি, মানে আমি ভয়ে ঢেকা ফেলি মাথাটা। তো আবার দেখি যে সে আসে নাকি। তো আমি আবার মাথা থেকে কাঁথাটা নামাই। তো কাঁথা নামানোর পর তো দেখি সে আছে এখনো। ব্যাপার কি, 3-4 মিনিট হয়ে গেছে, তো এখনো আছে। তো আমি করি কি, বেড মানে আমার ওই মুহূর্তে পুরো ওইরকম একটা থ্রিলিং সিচুয়েশনে মানে পড়াটা আসলে বুঝিনি তো কি অবস্থা। তো আমি প্রায় ভয় পাইতেছি। তো হঠাৎ যা মানে খুব তাড়াতাড়ি আমার বেড সুইচে লাইটটা লাগানোর পর দেখি যে কিছু নাই। তো আম্মুকে এটা বলি, পরের দিন সকালবেলা আম্মুকে বলি যে আম্মু এই ব্যাপার, কি এটা কি হইলো? তো আম্মু বলতেছে যে কি বলিস, আমার সাথে তো এমন হয়েছে। আমাদের যে পাশের একটা বিল্ডিং আছে, তো সেটা ভূতের বাড়ি নামে পরিচিত। আচ্ছা, এইখান থেকে আমি আবার ওনার কাছে যাব। এই যে ঘটনাটা বললো, এই ঘটনাটা আপনাদের বাসাতেই ঘটেছে, আপনার যেহেতু 2 ভাই, মানে কেন এই ধরনের, মানে এটা কি আপনারাও এক্সপিরিয়েন্স করেছেন বাসায় এরকম কিছু নাকি? মানে ও যে ঘটনাটা বললো যে একটা বাথরুম এরকম দেখে, এটা আপনাদের বাসার আর কেউ দেখেছেন এরকম কিছু? বা এটা আসলে আমার সাথেও মানে ওর মতো পুরোপুরি না ঘটলেও কিছুটা ঘটছে, দেন আমার মার সাথে তো ঘটছেই। আর এই ঘটনা বলার আগে আমি যদি বাসার হিস্ট্রিটা একটু বলি তাহলে আপনি সহজে সবাই বুঝতে পারবেন। আমরা যে বাসাটা থাকি প্রায় 2 বছর হচ্ছে আমরা এই বাসা থাকছি এখন। তো বাসাটার পাশে একটা বাসা আছে, যে বাসাটার নাম হচ্ছে ভূতের বাড়ি। খুব নির্জন একটা জায়গা, পুরান একটা বাড়ি আছে, তো সেটা ভূতের বাড়ি নামে পরিচিত। তো
তো এখন রিসেন্টলি সেটা ভূতের বাড়ি নামে পরিচিত, বাট আমি যখন আরো 10 থেকে 12 বছর আগে ওই এলাকায় থাকতাম তখন ওটা আসলে ডাইনি বাড়ি নামে ছিল। আচ্ছা, মানে এলাকার লোকজন বলে হ্যাঁ, এটা। তার মানে ওই বাসাটা নিয়ে অনেক ঘটনা এলাকাবাসীও জানে না। জি জি। ওকে। তো আমরা যখন ছোট ছিলাম তখন মানে আমরা খুব মানে ছোট ছোট বাচ্চারা মানে কিউরিওসিটি বশত যেতাম আসলে কি, পরে ওই কাছাকাছি যে ভয়ে চলে আসতাম। ওকে। তো ভয়ে চলে আসার পর তো এইভাবেই ছিল, তো তখন আর পরে ওখানে চলে আসলাম। ওই চলে আসার পর আবার যখন ওই ভূতের বাড়ির পাশেই চলে গেলাম, তো ফার্স্ট যেদিন আমরা ওই বাসাতে যাই, তো যাওয়ার পর আমরা থাকার আগে সেখানে একটা বৌদ্ধ ফ্যামিলি। আচ্ছা। তো আমরা যাওয়ার পর দেখি যে ওরা সব চলে গেছে, ওদের সব মালপত্র নিয়ে যাওয়া হয়েছে, বাট আমার মা যে রুমে ঘুমায় আমার বেডরুমটায়, তো ওখানে দেখি যে মানে দরজার মধ্যে কিছু মানে তাবিজ টাইপের কিছু ঝোলানো, কিছু হাড় ঝোলানো, তো ওগুলো ঝোলানো আছে। তা আমি আর আম্মা দেখে আসলে মানে অনেক ফিল করি আসলে কি। ওকে। তো পরে আম্মা বললো যে আসলে বাসার তো অবস্থা খুব ভালো না, অন্য ধর্মের লোক ছিল, জানি না তো কি করছে। তো সোনার উপর মানে মারা যেরকম বলেন সেরকম একটা কথা বলছেন। আচ্ছা। তো এগুলা করতে পরে সোনার উপর পানি দিয়ে বাড়ি ধুলাম, ঘর দিলাম আমি আম্মা, তারপরে বাসায় বাসা থাকা শুরু করলাম। হয়তো ওনাদের কোনো কারণে বা অন্য কোনো কারণে হতে পারে, সেরকম আপনারা ভেবে নিয়েছিলেন। তারপর এরপরে হলো কি আমি বাসা থাকতে পারলাম, তো বাসায় থাকার প্রথম দিক খুব ভালো চলতেছিল, বাট আম্মার সাথে কিছু ঘটতেছিল, আমার আম্মার সাথে অনেক কিছু ঘটতেছিল। আম্মা আমাদের শেয়ার করে নাই হচ্ছে আমরা যেন ভয় না পাই, যদি ভয় পাই সেই কারণে, তো আমার শেয়ার করেনি। তো পরে 7 থেকে 8 মাস পর অথবা 9 মাসের দিকে আমার সাথে ছোটখাটো ঘটনা। একটা রাতের ঘটনা বলি। আমার ফ্রেন্ড আছে লামিশা, তার সাথে আমি রাতের বেলা এসএমএস দিচ্ছিলাম, আমাকে এসএমএস দিচ্ছিল, থ্রু এসএমএস চ্যাট হচ্ছিল। এই ঘটনাটা আমি বলবো যে খুব মনোযোগ দিয়ে শুনতে, কারণ আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছিল। তার আগে ওই ঘটনাটা একটু শেষ করি। সেটা হচ্ছে ওই যে বাসায় যে বাথরুমে একজন মহিলাকে লাগেজ নিয়ে দাঁড়িয়ে থাকে, আসলে রান্নাঘরে, এই যে এই কারণটা কি? মানে আপনি তখন আমাকে বলছিলেন যে পাশের বাড়িতে, যেটাকে আপনার ভূতের বাড়ি বলেন বা ডাইনি বাড়ি যেটাই বলেন, সেখানে কিছু ঘটনা আছে। তো কেন এরকম দেখেছিল? এটা কোনো ব্যাখ্যা আপনাদের কাছে আছে? হ্যাঁ, এটা আসলে আমরা লোকমুখে যা শুনেছিলাম এটা হচ্ছে এরকম যে 10 থেকে 12 বছর আগে মানে এই বাড়ির যে মালিক তারা এখানে থাকতেন এবং তারাও ওই একই প্রবলেমের কারণে চলে গেছে। আমরা আসলে কনফিউজড যে আসলে ঘটনাটা কি। সেটা হচ্ছে যে আমরা যা শুনছি যে এখানে কেউ কেউ বলে যে একটা মেয়ে সুইসাইড করছে, কেউ কেউ বলে একটা ছেলে সুইসাইড করছে। মানে এটা ঠিক কনফার্ম করে কেউ বলতে পারে না, আমরা জানতে পারতেছি না। আসলে আমি আজকে আসার আগেও আমি কনফার্ম হওয়ার জন্য অনেকের কাছে অনেক কিছু জিজ্ঞেস করছি আসলে ঘটনাটা কি ছিল, বাট কারো কাছ থেকে মানে পুরোপুরি কিছু জানতে পারি। তো পরে আমরা মনে করি যে আসলে মানে যেহেতু আমার মা আমার ভাই এক্স্যাক্টলি মেয়ে দেখতে পাইতেছে, ফিমেল টাইপের কাউকে দেখতে পাইতেছে, ওটা থেকে মনে করি যে আসলে এখানে ফিমেলই হচ্ছে সুইসাইড করছে। আমার ধারণা এটা একদম, যেহেতু সবাই দেখছেন সেখান থেকে ধারণা। এইবার আপনার ঘরের ঘটনাটা চলে আসি। এসএমএস করছিলেন বন্ধুর সাথে, এটা ছিল। তো লামিশার সাথে আসলে এসএমএস করতেছিলাম, তখন রাত 2টা-2:30 বাজে। তো এসএমএস করতে করতে ওর নাম তো লামিশা দিয়ে সেভ করা আমার মোবাইলে। তো এসএমএস গুলো আসলে ডিসপ্লেতে তো ফার্স্টই আসবে ওয়ান নিউ মেসেজ লামিশা। তো ফার্স্টে একটা মেসেজ আসলে যে নাদিয়া আপনি নামে একটা মেসেজ আসে, ওকে, বাট সেন্ড করছে লামিশা। কারণ আপনারা চ্যাট করছে আমরা দুজন, সেন্ড করছে লামিশা, বাট ওর নামটা শো করতেছে হচ্ছে যে নাদিয়া আপ্পি। এই নাদিয়া আপ্পিটাকে, এই নাদিয়া আপ্পি নামে আমি কাউকে চিনি না আজ পর্যন্ত। আমার মোবাইলে নাদিয়া আপ্পি নামে কোনো নামও সেভ নেই। ওকে, আপনি এসএমএস পাওয়ার পর কি চেক করেছিলেন যে মোবাইলের নামে কোনো সেভ করা আছে কিনা বা এরকম কিছু? না, এখন পর্যন্ত নাই, তখনও ছিল। ওকে, ফাইন। তো পরে একটা নাদিয়া আপ্পি নামে চলে আসছে। আমি ভাবছি যে আমি হয়তো ভুল দেখছি অথবা সামথিং প্রবলেম। তো এইটা আমি ফার্স্টে আমি লামিশাকে বলি যে এই প্রবলেম হয়েছে, বলি নাই। তো সেকেন্ড টাইম যে এসএমএসটা আসছে মানে তার পরপর যে এসএমএসটা আসছে সেম নাদিয়া আপ্পি। আচ্ছা, এসএমএস কি বলে? মানে এসএমএস হচ্ছে যে আমি আমার ফ্রেন্ডকে যা বলতেছি, আমার ফ্রেন্ড যা অ্যান্সার দেয় তাই রিপ্লাই দিচ্ছি, কিন্তু নামটা শো হচ্ছে নাদিয়া আপ্পি দিয়ে। ওকে, মানে আমাদের মধ্যে যা চ্যাট হচ্ছিল তাই হচ্ছে, বাট নামটা শো করছে নাদিয়া আপ্পি। অলরাইট। সেকেন্ড টাইম যে এসএমএসটা শো সেটাও নাদিয়া। তখন আমি একটু ভয় পাই আসলে কি হচ্ছে। তখন আমি আমার ফ্রেন্ডকে বলি, লামিশাকে বলি। তো বলার পর থার্ড টাইম যে এসএমএসটা আসে সেটাও দেখি যে নাদিয়া। পুরাই ভয় পায়। তো পরে নাদিয়া লামিশাকে বলার পর লামিশা বলতেছে যে কি কোথায় থাকবো, কি সমস্যা। তো পরে এটা নিয়ে আর এত ভয় পাই, ভাবছি যে প্রবলেম সামথিং। তো মাথায় কাজ করতেছে যে প্রবলেম, কারণ ওই বাসায় থাকার আগে থেকেই জানি যে ওটা ডাইনি বাড়ি। থাকার আগে থেকে 10-12 বছর আগে থেকেই জানি যে এটা প্রবলেম। তো তারপর কিছুদিন পরে আবার আরেকটা ঘটনা। আমি আমার সেই লামিশার সাথে চ্যাট করতেছি এসএমএসে। তো একটা পর্যায়ে ঠিক ওইরকম সময় আসলে মানে চ্যাট হয় অনেক রাত পর্যন্ত, সাথে আমার চ্যাট হয়। তো 2টা-2:30 এরকম। তো
চ্যাট হচ্ছে, তো একটা পর্যায়ে আমার পা গুলো ফার্স্টের দিক প্যারালাইজ টাইপের হয়ে যায়, আমি নাড়তে পারতেছিলাম না পাটা। তো তারপর আস্তে আস্তে মানে পুরো বডি প্যারালাইজ টাইপের হয়ে যায়। একটা পর্যায়ে আমার কাছে মনে হয় যে আমার বুকের উপর মনে হয় 10 মণ পাথর টাইপের কিছু একটা চাইবা বসেছে। বাট আপনি জেগে আছেন? আমি জেগে আছি, স্টিল তার সাথে চ্যাট করতেছি। এবং এই ঘটনা কিন্তু আমি শুনেছি, আমার খুবই কাছের কিছু কলিগদের কাছ থেকে আমি শুনেছি যে এরকম জেগে থাকা অবস্থায় এরকম হয় এবং মনে হয় যে বুকের উপরে প্রচন্ড একটা ওজন। তারপরে কি হলো? তো এরকম যখন হচ্ছে তখন আমি আসলে দম নিতে খুবই কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল যে আমার দম একেবারে বন্ধ হয়ে যাচ্ছে, আমার খুব কষ্ট হইতেছিল। তো পরে একটা পর্যায়ে আমি মানে মোবাইলটা রেখে দিই, ওটা আর এসএমএস দিতে পারি নাই। তো এসএমএস দিতে না পারার পর তো এরকম পরে আস্তে আস্তে দেখলাম যে আমার পুরো ফুল বডি, শুধু গলাটা ছাড়া সবকিছু প্যারালাইজড হয়ে গেছে। আর অনেক মানে অনেক ওজন টাইপের কিছু একটা আমার বুকের মধ্যে চাপে বসেছে, অনেক কষ্ট হইতেছে, আমি দম নিতে পারতেছি না। তো না পারার পর আমি এরকম 3 থেকে 3.5 মিনিট 4 মিনিট এরকম স্থায়ী ছিল ব্যাপারটা। তো হঠাৎ করে মনে হলো যে কিছু একটা নাই, হালকা হয়ে গেছে, আমি হালকা হয়ে গেছি, একেবারেই হালকা হয়ে গেছি। তো তখন আসলে কি অনেকটা মানুষের দম বন্ধ করে রাখলে পরে যেন দম ছাড়লে যেন হঠাৎ করে খুব জোরে জোরে শ্বাস নিঃশ্বাস নেওয়া যেরকম হয়, তা আমি অমনি নিতেছিলাম। তো নিতেছি, খুব জোরে জোরে দম নিতেছি। তো পরে আস্তে আস্তে কুল হলাম, কুল হওয়ার পরে আমি আমার ফ্রেন্ডে বললাম, লামিশাকে বললাম যে লামিশা এই অবস্থা। আর তখন তো প্রচুর পরিমাণে ভয় পাইতেছিলাম যে কি হইলো এটা। প্রচুর পরিমাণে ভয় পাওয়ার পর আমি লামিশাকে শেয়ার করলাম এগুলা, লামিশা আমাকে সাপোর্ট দিয়ে থাকলো। আসলে ওই মুহূর্তে লামিশা না থাকলে শিওর যে আজকে জাহিদ এখানে আসতে পারতাম, এতটা পরিমাণ ভয় পাইছিলাম মারা যেতে পারতাম। লামিশাকে লটস অফ থ্যাঙ্কস ওই মুহূর্তে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। তো ওই মুহূর্তে তারপর আমি লামিশাকে এগুলো বলার পর লামিশাকে সাপোর্ট দিল। এরপরে আস্তে আস্তে আরো কিছু ঘটনা ঘটে। এখন আসলে জনি যদি পরে ঘটনাগুলো শেয়ার করে তাহলে বুঝতে পারবে প্রবলেম কি। আমি আসলে এখন জনিকে বলবো যে এরপরে সিকুয়াল টাইপের হয়ে গেছে তো ঘটনাগুলো, আমাদের সাথে একজনের পর একজনের সাথে হয়েছে, তো কারোর সাথে ঘটনাগুলো একসাথে ঘটে। কিন্তু ওই যে মেয়ের ব্যাপারটা কিন্তু একদম কনফার্ম যে হ্যাঁ এটা কনফার্ম, উনি ব্যাপারটা কনফার্ম, মানে উনি দেখছেন যে আপনি দেখছেন রান্নাঘরে একটা মেয়েকে লাগেজ সহ, আপনি দেখছেন যে এসএমএস আসছে একটা মেয়ের নামে নাদিয়া আপ্পি, এবং মানে এই আপনার মা যিনি আছেন আন্টি নিজেও কি দেখেছেন এরকম, মানে মেয়ে আন্টি ব্যাপারটা নিয়ে আমি একটা কথা বলবো, মানে আম্মুর ব্যাপারটা নিয়ে একটা কথা বলবো। সেটা হচ্ছে, তো আম্মু একদিন রান্নাঘরে সবজি কাটতেছে, সবজি কাটতেছে, তো হঠাৎ ওই দিন চুলা বন্ধ ছিল, মানে ওই সময়টা চুলা বন্ধ ছিল। তো হঠাৎ আম্মুর ওন্নায় আগুন লেগে যায়। কি ব্যাপার, আম্মু গরম গরম অনুভূতি করতেছে যে গরম কিছু একটা। তো হঠাৎ দেখে যে পিছন থেকে কি ব্যাপার, ওনার মধ্যে আগুন লেগে গেছে, কি ব্যাপার। তো আম্মু দাঁড়িয়ে সাথে সাথে ওই পাশে যে বেসিংটা আছে, বেসিং এ ওন্নাটা ভিজায় দেয়, যার কারণে আগুনটা নিভে যায়। তো এমন 2 বার হয়েছে, যেমন 2 বার হয়েছে। তারপর আরেকটা জিনিস হইতেছে, তো এসব কাহিনীর পর, এই মেয়ে দেখার কাহিনীর পর, তো আমরা আব্বুকে বলা হয়েছে যে ডিম লাইট আনতে। ওই সময়টায় আমাদের ঘরে ডিম লাইট ছিল না, ডিম লাইট আনা, মানে ডিম লাইট আনতে বলা হয়েছিল। তো বলার পর আব্বু 2টা ডিম লাইট আনে। তো আনার পর আব্বুর ঘরে একটা আর আমার ঘরে একটা লাগানো হয়, ভাইয়ের ঘরে লাগানো হয় না। তো যেদিন লাগানো হয় সেদিন রাতে হয় কি, ডিম লাইটটা ফিউজড হয়ে যায়। ফিউজড হয়ে যায়, কি ব্যাপার, ফিউজ হয়, সকালবেলা উঠে যে ফিউজ হয়ে যায়, নতুন একটা বাল্ব ফিউজ হয়ে যায়, ফিউজ হয়ে একেবারে ব্র্যান্ড নিউ। আব্বু রাত্রেবেলা আনছে, আমি আনছি, আমাকে বলছে টাকা দিচ্ছে আনতে, আমি আনছি, রাতের বেলায় ফিউজ হয়ে গেল। এমনকি সকালবেলা উঠে ফিউজের যে সুইচটা সেটাও ফিউজ। এবং এর পরের দিন আম্মুর ঘরেরটা নষ্ট হয়। এবং এখানে আমি একটা কথা বলবো মোবাইলের ব্যাপারে। তো যেদিন আম্মুর ঘরেরটা নষ্ট হয় সেদিন রাতে কি হয়, তো আমার মোবাইলটা আমার বিছানা পাশে টেবিলটার উপরে মোবাইলটা রাখা ছিল। তো রাখা ছিল আমার, সাধারণত আমার মোবাইলটা কিপ্যাড লক দেওয়া থাকে, পাসওয়ার্ড ছাড়া মানে মোবাইলে প্রবেশ করা যাবে না। তো আমি হঠাৎ একদিন রাতে মানে এমনিতেই ঘুম ভেঙে যায়। তো ঘুম ভাঙার পর মানে ঘুমটা যখনই ভাঙছে তখনই আমি শুনতেছি যে আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স নাই, আপনি এই কোডটি করতে পারবেন না। তো কি ব্যাপার, মোবাইল কে টিপতেছে। তো আমি পিছনে দিকে তাকায় দেখি যে মোবাইল নিজে একটা নাম্বার থেকে কল গেছে, এমন ভাইয়া তো বললোই যে ভাইয়ার এরকম হয়েছে, আমারও মোবাইলে এই ব্যাপারটা হয়েছে। ওকে, তো আসলে মোবাইলের ব্যাপারটা কি, যে ওর সাথে যে ঘটনাটা ঘটছে তার কিছুদিন আগে এরকম একটা আমার ঘটনা ঘটছে। আসলে আমরা 2 ভাই তখন শেয়ার করতাম, মানে আপনাদের বাসায় অহরহ এরকম টাইপের ঘটনা ঘটছে। তো এইটা এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনার জন্য আপনারা কোনো ব্যবস্থা নিয়েছেন বা কাউকে জানিয়েছেন বা এরকম কিছু? কাউকে বলতে আসলে আমরা আসলে ভাড়া বাসায় থাকি, তো শহরে জানেন যে আসলে ভাড়া বাসা
অনেক প্রবলেম থাকে। আর বাসা পাওয়াটা, ভালোবাসা পাওয়াটা খুব টাফ। ভালোবাসা পাওয়াটা খুব টাফ। সামনে ভালোবাসা দিবস, ওই দিন খুঁজে দেখতে পারেন। তো সেদিন দেখে ফেলতে পারেন যে বাসা খুঁজে পাওয়া যায় কিনা। তো আমার যেটা মনে হয় যে ঘটনাটা আসলে খুবই মানে আমার যেটা মনে হয় যে আসলে আরেকটা ঘটনা হয়েছে যে এটা শুনে খুবই অবাক হবেন যে আপনি যেদিন ফোন করেন আসলে ভাই, আপনি সকাল দুপুরের দিকে ফোন দিয়েছিলেন, দুপুরবেলা দুইটা আগে একটা ঘটনা হয়েছে। সেটা হইতেছে কি যে আমি ডাইনিং টেবিল থেকে জগ থেকে মানে পানি খাওয়া জগ থেকে পানি খেতেছিলাম। তো জগটা আমি মনে আছে স্পষ্ট যে আমি জগটার মাঝখানে সরি ডাইনিং টেবিলের মাঝখানে জগটা রেখে রাখছি। তো আমি যখন ঘুরে আমাদের মানে ডাইনিং টেবিলের মানে রুম থেকে টিভি দেখা যায়, তো আমি ঘুরে একটু টিভি দেখবো। তো ওই সময় হয় কি যে জগটা পরে আমার আঙ্গুল সেচে যায় এবং এই ব্যথাটা আমি এখনো বহন করতেছি। মানে আঙ্গুলটা আমার পুরো বাঁকা হয়ে গেছে, কিন্তু এটা কেউ দেখে বিশ্বাস করতেছে না যে মানে এটা জগ পরে বাঁকা, মানে আঙ্গুলের লোকটা পুরো বাঁকা হয়ে গেছে। রাইট। সেটাই আরেকটা ঘটনা করছে আসলে ভাই, যেটা বোঝা যাচ্ছে যে এই ঘটনাটা আসলে আমার চোখের সামনে ঘটছে। যে ঘটনাটা সেটা হচ্ছে যে আপনি যখন ফোন দেন তার থেকে মানে 3-4 ঘন্টা মানে ওরকম সময় 12টার দিকে, 12:30 দিকে, আপনি দুপুরবেলা 8টার দিকে ফোনছেন। তো তার কিছুক্ষণ আগে ঘটনা আসলে কি, ও হচ্ছে মানে ভাত খাইতেছিল আর টিভি দেখতেছিল। ভাত খাওয়া থেকে টিভি দেখে পানি খাবে জন্য টেবিলে উঠেছে। আমাদের ডাইনিং টেবিলের মাঝখানে পানি খাওয়ার পর জগটা রাখছে। আমি হচ্ছে যে আমি ভাত খাওয়া শেষ, টিভি দেখে আসতেছে, হাত ধুবো বেসিনে, আমি আসছি ওই রুম। আমি ঢুকলাম আর যেটা দেখলাম মানে আনবিলিভেবল, যে একটা টেনিস বলকে জাস্ট একটা জায়গায় রাখলে মানে ছুঁড়ে রাখলে যেরকম বাউন্স করে চলে আসে, ঠিক ও জগটা রাখলো আর ও টার্ন নিল। আর আমি দেখলাম যে জগটা বাউন্সের মতো মানে টেনিস বলটা যে বাউন্স করবে, জগটা লাফ দিয়ে মানে ওই টেবিলের মাঝখান থেকে জাস্ট বাউন্স টাইপের হয়ে মানে ওর পায়ের মধ্যে পড়ছে আর সাথে সাথে মাটিতে পড়ে গেছে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি এখন ওই যে কালো হয়ে আছে, কালো হয়ে গেছে আঙ্গুলটা, লোকটা পুরো বাঁকা হয়ে গেছে। রাইট, আমি দেখতে পাচ্ছি। সো এরকম ঘটনা আছে আমি জানি, এন্ড সেই ঘটনাগুলো মানে উইয়ার্ড কিছু ঘটনা ঘটছে। এন্ড আমার যেটা মনে হয় যে আসলে যারা বোঝেন বা যারা জানেন তাদের সাথে আপনি পরামর্শ নিতে পারেন। তার কাছে যার গল্প বা যার স্টোরি বা যার এক্সপেরিয়েন্স দিয়ে শেয়ার শুরু করেছিলাম শো, আবারও তার কাছে ফিরে যাচ্ছি। আপনার নামটা আরেকবার বলেন যে আপনি ফিরে আসছেন আবার। জাহার, রাইট। জাহার সেই মানুষটি যিনি আমাদেরকে শুরুতেই একটা মানে ডিজার্টের একটা ঘটনা দিয়ে শুরু করেছিলেন, রাইট? এখন যে ঘটনা বলবেন সেটা কি দেশের না দেশের বাইরের কোথাও? এখনের ঘটনাটি দেশের, এবং আমি যেখানে থাকি, যে বাসায় থাকি, সেটা নিয়ে ঘটনাটা। তো এই বাসায় আমার থাকা হচ্ছে অলমোস্ট এখন 3 বছরের মতো। তো এই বাসায় আমি যখন উঠি, এই বাসাটা একটা আন্ডার কনস্ট্রাকশন বাসা থাকে। আমার বাড়িওয়ালা থাকে গ্রাউন্ড ফ্লোরে, আমি তখন উঠি ফার্স্ট ফ্লোরে। তো মানে সাধারণত হয় যে ব্যাচেলার্সদেরকে কেউ বাসা ভাড়া দিতে চায় না ঢাকায়। তো এখানে মানে ওই বাড়িওয়ালা আন্ডার কনস্ট্রাকশন বাসা, তখন সে আমাদেরকে ভাড়া দিয়ে দেন। তো আমরা যখন এই বাসাটায় উঠি, আমরা মানে অ্যাবনর্মালি বা প্যারানর্মাল অ্যাক্টিভিটি এরকম কিছুই দেখি না ফার্স্ট। তো কয়েকটা দিন যাওয়ার পরে আমাদের যখন পরীক্ষা চলে, তো আমরা রাত জেগে, অবভিয়াসলি একটা স্টুডেন্ট রাত জেগে পড়াশোনা করে পরীক্ষার আগে। তো আমরা যখন মানে আমাদের 3 তলায় যখন কাজ চলছিল, মানে 3rd ফ্লোর 4th ফ্লোরে যখন কাজ চলছিল, তো মানে সকালের সময় যখন আমাদের কলেজে যাওয়া হয় না, তখন যখন বাসায় বসে পড়ি, তখন মনে হচ্ছিল যে লাইক উপরে ভীষণ কাজের শব্দ। তো অ্যাজ এ রেজাল্ট এটা কিন্তু মাথার ভিতরে চলে আসে যে আপনার সারাউন্ডিং এ কিন্তু অনেক কাজের শব্দ হচ্ছে, সেটা আমরা ইগনোর করে আমরা কিন্তু পড়ার চেষ্টা করি। তো আমরা ইগনোর করি সব সময়। তো রাতে যখন পড়তে বসা হয়, যদি আমরা কখনো এরকম কোনো শব্দ শুনি, যেহেতু আমরা এটা আগে থেকে ইগনোর করে আসছি, সেটাকে তখন কিন্তু পাত্তা দেওয়া হয় না। বাট ওই সময় হয়েছিল কি যে রাউন্ড অ্যাবাউট 3টা বাজে ওই দিন রাতে, আমি ওই দিন রাতে মানে শব্দ শুনছি। তো অ্যাজ আই নো, মানে আমার ছাদে তো কেউ থাকার কথা না, রাত 3টা বাজে তো কেউ কাজ করে না। তা কিন্তু মনে হচ্ছে যেন ওয়ার্কাররা পাইচারি করছে উপরে, কাজ করতেছে উপরে। তো আমি মানে ফার্স্ট জানলা দেখে বাইরে তাকায় দেখি যে কোনো উইন্ড আছে কিনা। দেখলাম যে কোনো উইন্ড নাই, বিকজ কোনো কেবল নড়ছে না, ইলেকট্রিকের কোনো তার নড়ছে না। তো অ্যাজ এ রেজাল্ট মানে কনভিন্সড হলাম যে কোনো বাতাসের কারণে এই শব্দটা হচ্ছে না। তা আমরা কয়েকটা ফ্রেন্ড, 3টা ফ্রেন্ড আমরা একসাথে থাকি একই বাসার ভিতরে। তা আরেকটা ফ্রেন্ড মানে ও ঘুমাচ্ছিল, ও ঘুম থেকে উঠে মানে জেগে গেছে শব্দের কারণে।
ও উঠে এসে বললো, আপনারা তার মানে যারা বাসায় থাকেন বা ওই বাসায় যারা ছিলেন তারা প্রত্যেকে একই সাউন্ড শুনছেন? একই সাউন্ড শুনেছি আমরা সবাই। তো ও ফ্রেন্ড উঠে এসে আমাকে বললো যে দোস্ত তুই এরকম যদি শব্দ করতে থাকোস দেন আমার কিন্তু মানে ঘুমানোর মানে সমস্যা হচ্ছে, তো আমারও তো কালকে ক্লাসে যেতে হবে, তো প্লিজ তুই ঘুমা আর আমাকে একটু ঘুমাইতে দে। আমি বললাম যে দেখো আমি কিন্তু কোনো শব্দ করছি না, শব্দটা হয়তো বা 3rd ফ্লোর থেকে আসছে। ও তখন বিশ্বাস করলো না। তো অ্যাজ এ রেজাল্ট আমরা যেটা সাধারণত করি, যেটা কোনো আনএক্সপেক্টেড জন্য যদি কোনো জিনিস হয় আমরা সাধারণত সেটাকে ইগনোর করতে থাকি। তো আমিও সেদিন ওই শব্দটাকে ইগনোর করে গেলাম। মানে কন্টিনিউয়াসলি কয়েকটা রাত্র পর্যন্ত এরকম হলো। অন দ্য 3rd নাইট, 3য় দিন রাতে যখন এই শব্দটা হলো তখন আমি ছাদে যাই দেখার জন্য যে কে শব্দটা করতে। ওখানে গিয়ে দেখি জাস্ট একটা লাইট জ্বলছে, বিকজ ওখানে মানে বিল্ডিং মেটেরিয়ালস অনেক কিছু রাখা ছিল, সিমেন্ট রাখা ছিল, রড রাখা ছিল। তো এই কারণে যে সিকিউরিটির কারণে ওখানে জাস্ট একটা ছোট একটা লাইট জ্বলছে একটা কর্নারে, বাট অন দ্য হোল মানে টোটাল ফ্লোরে কেউ ছিল না। আমি যখন ফেরত চলে আসি বাসার ভিতরে তখন আবার সে শব্দটা হয়। আর ওই দিন রাতে আবার আমার ফ্রেন্ডটা উঠে এসে বলে যে দোস্ত আজকে কিন্তু অনেক শব্দ হচ্ছে, প্লিজ উপরে একটু গিয়ে দেখবি। যে আমার মনে হচ্ছে কোনো কুকুর বা কোনো মানে এরকম বিড়াল টিড়াল উঠে মানে উপরে অনেক দৌড়াদৌড়ি করছে, পড়ে যাচ্ছে, ও অনেক নয়েজ করতেছে, যার কারণে এই জন্য ঘুমাতে পারতেছি না। হয়তোবা অনেক লাফালাফি করতেছে উপরে, এই জন্য ঘুমাতে পারতেছি না। তো আমি বলি ওকে আমি যে তুই চলে যা, তুই ঘুমাইতে চলে যা, আমি দেখছি ব্যাপারটা। তো আমি আবার কি করি, কিছুক্ষণ পরে আমি আবার উপরে যাই। উপরে গিয়ে যখন দেখি যে অ্যাজ এ রেজাল্ট কেউ ছিল না। একটা রুম কমপ্লিটেড ছিল, একটা কর্নার আর একটা রুম কমপ্লিটেড ছিল, প্লাস্টার দেওয়া ছিল, জানলা এখনো লাগানো হয়নি, দরজাও লাগানো হয়নি। ওই রুমের ভিতরে ঢুকে দেখি যে লাইক মানে হঠাৎ মনে হচ্ছে যে কর্নার থেকে কেউ মানে আপনার দিকে স্টেয়ার করে তাকিয়ে আছে, মানে অনেক গভীর ভাবে তাকায় আছে। তো আমি কর্নারের দিকে দেখি, তো মনে হচ্ছে যে ওখানে কিছু ছিল, একটা স্লিম একটা মানে বলবো যে হাওয়ার ভিতরে কিছু ছিল, যেটা ট্রান্সপারেন্ট কিছু এরকম মনে হচ্ছে। ট্রান্সপারেন্ট বলবো না, বলবো যে স্মোকি কিছু, মানে ধোঁয়ালো কিছু এরকম কিছু ছিল ওখানে। হ্যাঁ, তা আমি তখন মনে করেছিলাম মেবি এটা রাতের অন্ধকারে মেবি মানে চোখের মানে হ্যালুসিনেশন হতে পারে। এত রাতে জেগে আছি, মেবি অনেকদিন ধরে জেগে আছি, মেবি এটার সাবকনসিয়াস মাইন্ডের কোন একটা খেলা হতে পারে। আমি চিন্তা করছিলাম ভূত দেখছি, তাই এখন মনে হয় আমার চোখের সামনে ডক্টর। তো মানে নিজেকে নিজে সান্ত্বনা দিচ্ছি যে অ্যাজ এ রেজাল্ট ওখানে কিছুই ছিল না। তো আমি রুম থেকে বের হয়ে আসি, সাথে সাথে মানে হাইয়েস্ট গেলে 1 বা 2 মিনিট ছিলাম এই রুমের ভিতরে। আমি বের হয়ে এসে আমি অন্য রুমগুলো দেখছি। তো হঠাৎ আমার কাছে কেন জানি মনে হলো যে ওই রুম থেকে কে জানি বের হয়ে সিঁড়ি থেকে নেমে গেল। তো আমি এটা এসে আমি যে ফ্রেন্ডটা জাগনা ছিল আমার বাসায়, ওকে এসে আমি বলি যে দেখো দোস্ত এরকমের আমি উপরে দেখেছি। ও আমাকে বললো যে এটা কিছুই না, হয়তোবা মেবি তুই অনেক রাত জেগে পড়তেছিস, দ্যাট ইজ দ্য রিজন বিকজ তুই এইসব জিনিস দেখিস, তো এটা বেটার হয় তুই ঘুমায় পড়। হ্যাঁ, ও আমাকে ইগনোর করতে বললো জিনিসটা। তো কয়েকদিন পরে আমাদের বাসায় মেবি তারও 2-3 দিন পরে আমাদের বাসায় অনেক ফ্রেন্ডসরা একাত্র হয়েছিলাম। আমার মানে বাসায় একটা পার্টির মতো ছিল। তা ও ফোন কল রিসিভ করার জন্য, জাস্ট একটু প্রাইভেসি মেনটেন করার জন্য ও চলে গেল ছাদে রাতে। আর ওইটাও ছিল 1টা-2টার দিকে। হ্যাঁ, তো ও গিয়ে দেখলো, মানে ও তখন কথা বলছে, তখন ও কিন্তু একই জিনিস দেখলো, এরকম স্মোকি বা ট্রান্সপারেন্ট বা মানে একটু ধোয়ালো ফিগার জাস্ট চোখের সামনে থেকে চলে যায়। আচ্ছা, মানে তিনি তো আছেন আমাদের সঙ্গে। আচ্ছা, আমি একটু শুনি যে আপনি আসলে কি দেখেছিলেন। আপনি মাইকে বলেন, অসুবিধা নাই। কি মানে আসলে উনি যেটা বলছেন সেম জিনিস কি আপনি দেখেছিলেন? আমি দেখলাম যে পাশের আচ্ছা, আপনার নামটা একটু বলবেন। আমার নাম নয়ন রায়। আমিও সাবুদ্দিন মেডিকেলে পড়ছেন। ওকে, ফাইন। তো আমি দেখলাম যে আমাদের বাসার পাশে একটা নারকেল গাছ আছে। তো নারকেল গাছ থেকে হঠাৎ নারকেল গাছের আওয়াজ পেলাম। তো মনে করলাম যে মনে হয় যে নারকেল গাছের পাতা নড়তেছে। হঠাৎ করে পিছন মানে সামনের দিকে দাঁড়ায় কথা বলতেছে, হঠাৎ করে পিছনের দিকে নারকেল গাছটা। তো হঠাৎ করে দেখলাম যে কি যেন একটা পিছন দিক গেল, বাতাসের মতো, বালুর বাতাসের মতো গেল। মানে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং তো অনেক বালি ছিল। মনে করলাম যে বালি মনে হয় বালি। আমি কথা বলতেছি ফোনে, তো হঠাৎ করে ঘুরে তাকায় দেখলাম যে না, এটা তো এরকম কিছু না। তো আমি ফোন বললাম যে আমি একটু পরে ফোন দিতেছি।
ফোন দেওয়ার পরে তারপরে নিচে নামলাম, নিচে নেমে ওকে ডাক দিয়ে গেলাম দুইজন। ওই দিন আর কিছু দেখার আমার 2 দিন পরে আবার আমি ছাদে উঠলাম। আমার একটা অভ্যাস ছিল যে আমি রাতে ছাদের বেলা ওইটা কথা বলতে অনেক মানে ভালো লাগতো আমার, বাতাস ঠান্ডা বাতাসের মধ্যে। তো 2 দিন পরে উঠলাম, ও উঠলো ছাদে। ওঠার পরে প্রায় ছাদে ওঠার প্রায় 2 ঘন্টা পরে ও বসা ছাদে, আমিও বসা। 2 ঘন্টা পরে হঠাৎ করে দেখলাম নারকেল গাছের জন্য কি। তো আমি সিঁড়িতে নামতেছি, ও নামে গেছে আগে। তো আমি সিঁড়িতে নামতেছি, ওরে ডাক দিলাম, এই দেখা যাক জাহার কি হয়েছে। আচ্ছা কি দেখলাম, মানে আমি আর ও দুজনই দেখলাম যে নারিকেল গাছের মধ্যে একটা পা, ঠিক আছে, আরেকটা পা যে কোন জায়গায় সেটা আমরা দেখলাম। এটা কিন্তু আমরা অনেক জায়গাতেই শুনি, যেরকম অনেকে দেখে, বাট এই জিনিসটা আপনি দেখেছেন এবং জাহার উনি নিজেও দেখেছেন। আচ্ছা, আপনি কি দেখেছিলেন? যা বললো সেম জিনিসটাই কি আপনি দেখেছিলেন? হ্যাঁ, মানে আমার কাছে যেটা মনে হলো, এটা পা বলবো নাকি একটা অংশ বলবো বডির, বা কি বলবো, এটা ইনএক্সপ্লিকেবল সোজা কথায়। যেটা আমরা ধরেই নিতে পারি যে ওটা একটা পা ছিল। তো ওটা এত হিউজ একটা ফিগার ছিল, হাফ পর্যন্ত মনে হয় তাকাইনি আমরা, মানে দুইজনই এত ভয় পেয়ে গিয়েছিলাম। আমি তো আগে দৌড় দিয়েছি, ও পরে দৌড় দিয়েছে ওখান থেকে। মানে আমরা ফার্স্টে আমাদের চিন্তা ছিল যে ফার্স্ট মানে সেফ কোনো জায়গায় চলে যাই, বিকজ পরে এটাকে নিয়ে ডিসকাস করা হবে। তো যখন আমরা ঘরের ভিতরে ঢুকে যাই, ও প্রচন্ড ভয় পেয়েছিল, আমিও ওই দিন প্রচন্ড ভয় পেয়েছিলাম। আর তারপর কিন্তু আমরা এটা নিয়ে মানে বেশ ওই দিন রাতের আর কোনো কথাবার্তা কিছুই বলি নাই। পরের দিন সকালে চার দোকানে বসে ওকে আমি যখন জিজ্ঞাসা করলাম তুই কি দেখেছিলি, বিকজ আমি রিলেট করতে চাচ্ছিলাম যে আমি যেটা দেখেছি ও কি ওইটাই দেখেছে, নাকি আমরা দুইজন দুইটা ডিফারেন্ট জিনিস দেখেছি বাট সেম জিনিস চিন্তা করছিলাম যে লাইক আমরা অন্য কিছু সুপার ন্যাচারাল কিছু দেখছি। তো লাইক দেখলাম যে না, ও যেটা দেখেছে একটা হিউজ একটা ফিগার, যেটা স্কাই মেবি দ্য লিমিট ফর ইট, মানে উপরের দিকে তাকাতে সাহস হয় নাই, মানে ওরকমের একটা ফিগার ছিল যেটা নারকেল গাছ থেকে শুরু হচ্ছে, বাট ওয়্যার ইজ মানে ওটা কোথায় গিয়ে শেষ হচ্ছে মানে কোনো ঠিকানা নেই। তো ও আমাকে যেটা বললো আমি বললাম এক্স্যাক্টলি দ্য সেম থিং, কিন্তু জিনিসটা যেরকম বলবো যে লাইক ওটা অনেক ভয়ঙ্কর ছিল, বাট এরকম কিছু না। আমরা ভয় পেয়ে গেছি ওকে দেখে, ওইটার হিউজ ফিগার দেখে বা ওইটার সাইজ দেখে আমরা ভয় পেয়ে গেছি। জিনিসটা কি ট্রান্সপারেন্ট ছিল? ট্রান্সপারেন্ট বলবো না, স্মোকি বলবো। মানে যদি আমি কোনো জায়গায় ধোঁয়া লাগাই দিই, মানে আগুন জ্বালাই দিই, তো আগুনের উপরে যেরকম ধোঁয়া থাকে তার চেয়ে কম ধোঁয়া, কিন্তু জাস্ট আপনি এপার থেকে ওপার দেখতে পারবেন বাট নট সো ক্লিয়ার। বাট একটা জিনিস তো আপনি আমার সাথে মানে আমি আপনার সাথে আপনাকে প্রশ্ন করবো এবং আপনি নিশ্চয়ই এগ্রি করবেন যে একই জিনিস একই সময় দুজন মানুষ কি ভুল দেখতে পারে? আমি ঠিক জানি না, মানে সেটাই কথা যে আমরা তারপরে আমাদের বাসার ভিতরে অনেক কিছু এক্সপেরিয়েন্স, এবং শুধুমাত্র মনে হয় দুজন মানুষ না, এরপরে মনে হয় আরো ঘটনা আরো ঘটনা আছে। যেরকম এই বাসাটার ভিতরে আমরা অলমোস্ট লাইক এখন 2.5 ইয়ার্স মতো 3 বছরের মতো আমরা আছি। তো এই বাসার ভিতরে আমরা দেখেছি, আমাদের সাথে আরেকটা ফ্রেন্ড থাকে, ও নিজেও দেখেছে, ও নিজে অনেকদিন রাত্রে আমাদেরকে বলেছে, বাট আমরা ফ্রেন্ড হিসাবে ওকে ডিসক্লোজ করি নাই, বিকজ হয়তোবা ও ভয় পেয়ে যেতে পারে। আমি ভয় পাই নাই, ও ভয় পায় না, তার মানে এই না যে অন্য কেউ ভয় পাবে না। আমার বাসায় 2 দিন আগেও একটা আমার মানে জুনিয়র সে আসছিল, ফ্রেশম্যান আমাদের কলেজের, সে এসে সে মানে ওই দিন রাত্রে ছিল জাস্ট পড়াশোনার ব্যাপার নিয়ে। তো ও মানে মাঝরাতে ডেকে উঠালো যে ভাইয়া উঠেন, মানে আমি কান্নার শব্দ পাচ্ছি। আচ্ছা, আমি কোন জায়গা থেকে কান্নার শব্দ পাচ্ছি। আমি মানে ওকে বললাম দেখো কান্নার শব্দ না, হয়তোবা রাস্তার পাশে কোনো কুকুর চিল্লাচ্ছে বা কোনো দূরে কোনো জায়গায় কোনো কুকুর চিল্লাচ্ছে, ওইটা মনে হয় তুমি কান্নার শব্দ পাচ্ছ। তখন কি আপনিও পাচ্ছিলেন? হ্যাঁ, আমিও কিন্তু শব্দ পাচ্ছি, বাট ও যেহেতু জুনিয়র আমার, প্লাস আমার ফার্স্ট টাইম ও আমার বাসায় এসে থাকছে রাত্রে, অ্যাজ এ রেজাল্ট আমি কিন্তু চাই না যে ওই ছেলেটা ভয় পেয়ে যাক। আমি এক্সপিরিয়েন্স করেছি আমার বাসার ভিতরে অনেক কিছু। রিসেন্টলি আমার মেড, তাকেও মানে পজেস করা হয়েছে, বিকজ সে একদিন সন্ধ্যায় মাছ ভাসতেছিল, পূর্ণিমার রাত ছিল। তো আমরা সবাই পড়ছি বাসার ভিতরে, আমরা সবাই শুনি যে হাসছে না কাঁদছে, মানে আমরা কিছুই বুঝতে পারছি না, বাট আস্তে আস্তে শুরু হয় এবং একটা মানে একটা ভোকাল লাউড যখন হয়ে যায় তখন গিয়ে থেমে যায়। এই ঘটনা যখন চলে তখন আমার ফ্রেন্ড যে আসছে সাথে নয়ন, ও রুম থেকে বের হয়ে আসে, আমিও বের হয়ে আসি। ও আমাকে জিজ্ঞেস করে দোস্ত
টিভি কেউ ছেড়েছিল? আমি বললাম না দোস্ত, আমি তো টিভি দেখছি না, আমি তো রুমের ভিতরে ছিলাম। ও বললো যে হয়তোবা, আমি ওকে কনভিন্স করলাম হয়তোবা মেবি রোড থেকে কেউ মানে এরকম শব্দ করছে, তাই আমরা এই 3rd ফ্লোরে আমরা এই শব্দটা পাচ্ছি। তো আরেকটা জিনিস বলে নি, আমরা যেখানে 1st ফ্লোরে ছিলাম সেখান থেকে আমরা আবার শিফট করে আমরা কিন্তু আরেক তলা উপরে চলে গেছি, আমরা 2nd ফ্লোরে চলে গেছি। তো আমি মানে চিন্তা করেছিলাম মেবি আন্ডার কনস্ট্রাকশন হাউসে আছি, মানে এই ফ্লোরে মেবি কোনো সমস্যা আছে, তাই আমরা দেখছি, তাই আমরা আবার উপরের ফ্লোরে চলে যাই। রাইট। তো আমাদের একটা জিনিস ভুল হয়ে যায়, বিকজ আমরা যেই সব জায়গায় আমরা ওই যে ফার্স্ট যে ফিগারটা দেখি এবং যেসব শব্দ শুনি যখন ওটা আন্ডার কনস্ট্রাকশনে ছিল, আমরা কিন্তু ওই ফ্ল্যাটে গিয়ে উঠেছি। রাইট। হ্যাঁ, তো মানে এটা আমরা ফার্স্ট চিন্তা করি না, পরে চিন্তাটা এসেছে, বিকজ এটা নিয়ে আমরা যে আপনারা চিন্তা করতে চাননি বা হয়তো চেয়েছেন বা কোন সময় মাথায় আসেনি, মানে মাথায় না আসার কোনো কারণ নাই। হ্যাঁ, বাট মাথায় আসেনি সামহাউ। তো ওই দিন মানে আমরা দেখি যে আমাদের কিচেনের দরজাটা কখনো বন্ধ থাকে না। তো ওই দিন দেখি কিচেনের দরজাটা চাপানো। কিচেনের দরজাটা কে চাপিয়ে রেখেছে? আমাদের মানে হাউসমেট যে, সে এসে রান্না করে চলে যায়। তো অ্যাজ এ রেজাল্ট অল দি ব্যাচেলার হাউসেস এরকমই হয়। তো আমি ওকে জিজ্ঞেস করলাম আমাদের আন্টি কি চলে গেছে? ও বললো যে যদি গিয়ে থাকে তাহলে বলে তো যাবে সে। আমরা কিচেনের দরজাটা মানে খুলে দেখি সে ফ্লোরে বসে আছে এবং সে মানে মুখের উপরে তার ওলনা দিয়ে, হ্যাঁ ঘোমটা দিয়ে, সে মুখে 2টা হাত চেপে সে মানে হাসছে আবার সে কাঁদছেও, মানে এরকম একটা শব্দ সে করছে। তো আমার ফ্রেন্ড গিয়ে ওনাকে জিজ্ঞাসা করে আন্টি আপনার কি হয়েছে? সে কোনো উত্তর দেয় না, সে কিন্তু দিব্যি হাসছে সেরকম। তো পরে ও আমাকে জিজ্ঞাসা করে যে দোস্ত কি হয়েছে, তোর কি মনে হয়? আমি বললাম মেবি সে কোনো জোক মনে পড়েছে বা তার কোনো এরকম হাস্যকর ঘটনা মনে পড়েছে, বাদ দে, ইট ইজ নাথিং। হ্যাঁ, তো ও বলতেছে না, দের ইজ সামথিং। তো ও গিয়ে আবার জিজ্ঞাসা করে আন্টি কি হয়েছে আপনার? তো উনি কিন্তু কোনো সাড়া দিচ্ছেন না, উনি থেমে থেমে ওই হেসেই যাচ্ছেন, কিছুক্ষণ পজ দেন আবার হেসে উঠেন। তো ও গিয়ে মানে ওই ঘোমটাটা সরিয়ে ফেলে, অ্যাজ এ রেজাল্ট তার হাতও সরে যায় মুখ থেকে। তখন উনি আমাদের দিকে তাকিয়ে মানে একদম চোখ টোক লাল হয়ে গেছে তার, সে মানে পুরা কাঁপাকাঁপি অবস্থা। আমরা জিজ্ঞেস করলাম আন্টি আপনি এরকম হাসছিলেন কেন? বললো যে না আমি তো হাসিনি। মানে তার মানে কোনো চেঞ্জ ছিল, পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আমি বললাম এই মাত্র আপনি হাসছিলেন, কি হয়েছিল আপনার? সে বললো যে না আমি তো হাসিই নাই। কি করছিলেন? আমি ভাতের মার খাচ্ছি। অথচ আমাদের যে হাউসমেট তাকে আমি লাস্ট 2.5 years কখনো দেখিনি ভাতের মার খেতে। আর তাৎক্ষণিক সময় আমার মাছ কিন্তু মানে ভেজে চলেছে, মানে পুরো পুড়ে গেছে। হ্যাঁ, তো আমি বললাম যে আপনি মাছ এরকমের মানে চুলার উপরে দিয়ে এরকমের জানলা খুলে এরকমের এই কি অবস্থা? আপনি ভাতের মার খাচ্ছেন বা কেন? বলে তারপর আমরা করলাম কি আমরা বুঝে ফেলেছি যে there is something wrong, maybe she is possessed. তো আমরা করলাম আমরা ওনার ছেলেকে ফোন দিলাম। ওনার ছেলেকে ফোন দিয়ে আনানোর পরে তখন তার ছেলে বলল যে লাইক আম্মু মাঝে মধ্যে possessed হয়ে যায়। তো অ্যাজ এ রেজাল্ট এরকমের আর একটা সেই গেস্টের সাথে একটু পরিচিত হই আমরা। হ্যাঁ, কি নাম আপনার? হ্যালো, আসসালামু আলাইকুম, আমি তমাল বলছি। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি আমি এলএলবি করছি ফার্স্ট ইয়ার। তমালের ঘটনাটা কোথায় ঘটেছিল? আমার ঘটনাটা এটা আপনার 2003 ঘটনা। আমি আমার ফ্রেন্ড এখানে বলছি আপনাকে কল করলাম, আমরা দুজন একসাথে ছিলাম। রাইট। তো ইট ওয়াজ তখন আমি ক্লাস 6 এ পড়ি। আমরা সবাই অনেক ছোটকাল থেকে ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড আমরা। তো মাঠে খেলাধুলা করছিলাম, ক্রিকেট খেলছিলাম আফটার স্কুল শেষ করার পরে আমার মর্নিং শিফটে পড়তাম, 12টার মধ্যে আমার ক্লাস শেষ হয়ে যেত। ওকে। তো মাঠে খেলার সময় এক পর্যায়ে মানে খুব পানি তৃষ্ণা পায়। আমরা ছোট ছোট মামের বোতল নিয়ে গেছিলাম, বাট ওগুলো খালি হয়ে গেছিল। মাঠের পাশে একটা টিউবওয়েল ছিল, কিন্তু ওটাও মানে তখন কাজ করতেছিল না। তো আমরা পাশে একটা বাড়িতে যাই, ওখানে যে আমরা একটু পানি যাওয়ার জন্য চেষ্টা করি। তো ওখানে কাউকে আশেপাশে না পেয়ে আমি বলি যে আন্টি একটু পানি দিবেন। যে বিশেষ করে দুপুর বেলায় আঙ্কেলরা তো থাকে না ম্যাক্সিমাম সময়, তো আন্টিকে চাইলেই সহজে জিনিসটা পাওয়া যায়। দ্যাটস ওয়াই আন্টি আন্টি বলেই সম্বোধন করছিলাম। তো বেশ কয়েকবার ডাকার পরে আমরা প্রায় 15 মিনিট ওখানে দাঁড়াইছি, তো ভিতর থেকে কোনো রেসপন্স আসতেছে না। তো আমি বলতেছি যে দোস্ত চল অন্যদিকে যাই, অন্যদিকে ট্রাই করি। তো আমরা যখন লিভ করার প্রস্তুতি নিছি, আমরা চলে যাব, তো দেন হঠাৎ করে আর কি ভিতর থেকে বলতেছে যে আপনারা ভিতরে আসেন, ভিতরে এসে বসেন বাবা, এরকম একটা কথা।
তো আমরা বলতেছি না আন্টি আমরা ভিতরে যাবো না, আমরা এখানেই দাঁড়াই, আপনি জাস্ট এক বোতলে করে অথবা গ্লাসে করে একটু পানি দেন, আমরা একটু পানি খাবো। তো চৈত্র মাস ছিল, প্রচন্ড রোদ এবং মানে ডিহাইড্রেশন জিনিসটা তো মানে খুবই কমন, তো খুব খারাপ অবস্থা ছিল আমাদের সবারই। তো পরে অনেক পিড়াপিড়ি পরে আমরা আচ্ছা ঠিক আছে আমরা একটু বসে রেস্ট নেই, রেস্ট নেওয়া দরকার, মাথার উপর রোদ দূর। তো আমরা ঘরে ঢুকি, ঘরটা ঢুকার পরে আমরা যেটা ফিল করি সেটা হচ্ছে যে ঘরে কোনো আসবাবপত্র নেই ফার্স্ট অফ অল। তো ওই মুহূর্তে এই জিনিসটা আমার মাথায় সেরকম ভাবে আসে নাই যে আসলে ঘরে কেন আসবাবপত্র নাই। একটা পাটি ছিল, চটের পাটি যেটা বলা হয়, এবং বাড়িটা বর্ণনা দিতে পারি আমি যে সেটা হচ্ছে ইটের দেয়াল দিয়ে টিনের ঘর, চারপাশে ইটের দেয়াল, উপরে টিন দিয়ে, ছাদটা টিনের। আপনি দেখবেন অনেক জায়গায় মানে এটা কলোনির ভিতরে, এটা এজিবি কলোনির অপোজিট সাইডে একটা কলোনি ছিল, মডেল স্কুলের ফিল্ড বলা হয় ওটাকে, ওই মাঠের ঘটনা। তো আমরা ওই আমাদের কি বলা হইতেছে যে আইসা বসেন। তো এরপরে আমরা কাউকে দেখিনি, আন্টিকে দেখিনি অথবা কাউকে দেখিনি। তো আমি কতক্ষণ দাঁড়িয়ে থাকার পরে পাটির উপরে বসি, পাটির উপরে আমরা বসে পড়ি, বসে জুতা খুলে একটু ড্রেস নেওয়ার চেষ্টা করি। তো এই অবস্থায় আমরা ফিল করি প্রায় হাফ অ্যান আওয়ার হয়ে গেছে, কোনো খবর নেই, আন্টি অথবা যাই হোক যেই হোক কারো কোনো খবর নাই। তো আমি হঠাৎ করে আমার ফ্রেন্ডে বলতেছি কি দোষ একটু উঠে না, খবর নেওয়া দরকার। আচ্ছা কি ঘটনা? তো এর মধ্যে আমি একটু মিস্টেক করে গেছি, সেটা হচ্ছে যে এর মধ্যে যেটা ফিল হচ্ছিল যে প্রচন্ড ঠান্ডা, সো মাচ কোল্ড, মানে এমন ঠান্ডা প্রচন্ড ঠান্ডা, একদম পুরো চিল্ড আউট হয়ে গেছি আমরা, আমাদের মানে শির দাঁড়া যেটাকে বলে মানে দাঁড়ায় গেছে এরকম ঠান্ডা, অলরেডি শেকিং। তো আমি বলতেছি যে ঘটনাটা কি, এই ধরনের বাড়িতে তো এই ধরনের ঘরে তো এসি তো ইম্পসিবল ম্যাটার, ফ্যানই খুব রেয়ার, কিচ্ছু ছিল না সেখানে। পরবর্তীতে আমরা যেটা দেখি তখন আমাদের মাথায় জিনিসটা মোটেই আসে নাই। তো আমি উঠে ও ছিল, ওর পাশে একটা ফ্রেন্ড ছিল আমার নাম সবুজ। তো সবুজকে আমি টান দিতেছি, দোষ ওঠ দেখতে। সবুজ বলছে তোর বেটা বাদ দে, চল বাইরে যাই। আমি বলছি না দোষ একটু দেখা দরকার, কারণ হয়তো আন্টি অসুস্থ হইতে পারে, কিছু একটা হইতেও পারে, এটা মানবিক দিক বলে একটা ব্যাপার স্যাপার আছে, যাই হোক আর কি। তো আমরা উঠে আর কি রুমের দরজা ফাইন্ড আউট করার চেষ্টা করি যে অন্য কোথাও দরজা আছে কিনা। একটা দরজা পাই এবং দেখি যে ওটা বাইরে থেকে টিন দিয়ে একদম মনে করেন ফিক্সড করে দেয়া, মানে ওটা খোলা যাবে, ওটা খোলার কোনো সিস্টেমই নেই। তখন হঠাৎ করে আমার মাথায় আসে যে এই রুমে তো কেউ নাই, এক। দ্বিতীয়ত হচ্ছে যে যদিও কেউ থাকে, দ্বিতীয় কোনো দরজা নাই যে যেখান থেকে বের হয়ে যেতে পারে। সো নিশ্চয়ই কোনো একটা সমস্যা হয়েছে, কেউ আমাদের সাথে হয়তো ফাইজলামিও করতে পারে অথবা আসলেই সেরকম কিছু হইতে পারে। তো আমি বলতেছি যে চল বের হয়ে যাই, বাদ দে, আর এগুলো থাকার দরকার নেই, বহুত হয়েছে। তো আমরা ওখানে রীতিমতো ছুটে বের হয়ে যাই। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমরা যখন ঢুকছিলাম, আমরা তো জিনিসটা ক্লিয়ার মনে নেই, এতটুকু মনে করতে পারি যে জোহরের আজানের কিছু পরে, আই মিন 1:30, 2 এই সময়, এরকম সময় আমরা ঘরে ঢুকছিলাম। আমরা যখন বের হয়ে আসি, হয়তোবা বললে অনেকে বিশ্বাস নাও করতে পারে, ইট ইজ অলমোস্ট 5 o'clock, সূর্য আপনার একদম পুরো হেলে গেছে এবং অন্ধকার হয়ে আসতেছে। আচ্ছা, তো ওদিক দিকে আমরা তো তখন কেউই মোবাইল ইউজ করি না অথবা বাসার সাথে কন্ট্যাক্ট করার কোনো চান্স নাই। তো রীতিমতো একটা হইচই পড়ে গেছিল যে অনেকেই মানে আমাদের যারা প্যারেন্টস ছিল তার খোঁজাখুঁজি লাগাই দিছিল যে এরা কোথায়, এবং আমরা ওই দিন অনেক এক্স্যাক্টলি তাও কতক্ষণ আপনারা ওখানে ছিলেন মনে হয়? এক্স্যাক্টলি আমার যেটা মনে, আমরা যখন বের হইছি 5টা থেকে 6টা, মানে সূর্যটা হেলে গেছে, তার মানে 4-5 ঘন্টার মতো ছিলেন। হ্যাঁ, এবং আমার মনে হচ্ছে যে আমরা সবাই রুমের ভিতরে আধা ঘন্টা বসেছিলাম। আপনাদের কাছে তাই মনে হয়? আমাদের কাছে, আমার কাছে ব্যাপারটা কিন্তু উল্টা হয়। ব্যাপারটা হচ্ছে যে সময় হয়তো খুব কম যায়, কিন্তু মনে হয় যে অপেক্ষা অনেকক্ষণ ধরে করছে, এখানে একটু ঝামেলা হয়েছে। এবং আপনারা ভালোভাবে খেয়াল করে দেখেছেন যে ওই ঘরের মধ্যে কোন ধরনের কোনো জানালা বা কোনো কিছু আছে? আপনার সাথে আপনার ফ্রেন্ড আছে, ওনার কাছে জিজ্ঞেস করেছে, আমি জিজ্ঞেস করছি আপনার কি সেম ফিলিং হয়েছিল যেরকম ওর হয়েছে? জাস্ট দ্য সেম, বিকজ অফ আমরা যখন ওখানে ঢোকার সময় ও আমাকে বলছিল যে পানি খাওয়ার দরকার, চল ঢুকি। সো ভিতর থেকে আন্টি যখন বলতেছিলেন যে হ্যাঁ, ডাকটা কি আপনিও শুনছেন আন্টির ভয়েস? জি, আমরা ওখানে যে 4জন ছিলাম, সেই 4 জনই আমরা ডাকটা শুনেছি। আমি বলছিলাম যে বাবা আপনারা ভিতরে আসেন, ভিতরে এসে বসেন, বসে তারপর আপনারা বসেন, একটু রেস্ট করেন, আমি পানি দিচ্ছি। তার মানে আপনাদের ওখানে এই ঘটনাটা ঘটেছে, কিন্তু আপনাদের আসলে কোনো সমস্যা না, অ্যাকচুয়ালি সমস্যা যে বলবো তা না, এর পরে যে সমস্যাগুলো হচ্ছে ওগুলো তো স্টিল চলছে। বাট ঘটনা হচ্ছে যে ওখানে ঢোকার পরে আমরা যতক্ষণ স্টে করি ওখানে, ততক্ষণ দেখলাম যে মানে একে তো বাইরের রোদ, আমরা প্রচন্ড তৃষ্ণার্ত। আফটার দেন ওখানে ঢোকার পরে দেখছি যে না,
মানে তৃষ্ণার যে ধাঁচটা এটা আস্তে আস্তে কমে এসছে এবং প্রচন্ড ঠান্ডা ফিল হচ্ছে। সেটাই, মানে এটা খুবই অদ্ভুত একটা ব্যাপার, খুবই অদ্ভুত একটা ব্যাপার। এবং আমাদের কাছে আমাদের তখন ফিল হয়নি, বাট মানে আমাদের ভালো লাগতেছিল যে হ্যাঁ ফাইন, যে একটু ঠান্ডা বাতাস পাওয়া যাচ্ছে, বাট দেয়ার ওয়াজ নো উইন্ড। ওকে, সো এর পরে কোনো ঝামেলা আসলে কি লাইফে হয়েছে? এর পরে যে ঝামেলাগুলো হয়েছে রিসেন্ট না, ঠিক লাস্ট ইয়ারে আমাদের দুজনের একটা শো ছিল। তো আমরা মিউজিক করি, ফেস্টিভ্যাল বলি। সো আমাদের শোটা শেষ হয়েছে আপনার ঠিক 12টার সময়। এটা ছিল শাহজাহানপুরে। সো আমরা শোটা শেষ করে এসে আমার বাসায় এসেছি, আর আমি ম্যাক্সিমাম টাইমে নাইট স্টে করি, সেটা হচ্ছে আমার বাসায়। সো ওই মোমেন্টে আমরা যখন আসছি বাসায়, তো বাসায় আসতে আসতে 12:30 বেজে গেছে আর কি। তো আসার পরে ফ্রেশ ট্রেশ হই, খাওয়া দাওয়া করে শুতে 1:30 বেজে গেছে। তো অ্যাকচুয়ালি ওই সময় তো আর ঘুমানো হয় না, বিকজ অফ ফ্রেন্ডসদের সাথে একসাথে থাকলে ঘুমানো হয় না, আড্ডা মারা হয়। ওকে ফাইন, আমরা রাত্রেবেলা হয়তো কার্ড খেলতেছি, পিসিতে গেমস খেলতেছি, ফেসবুকে ঢুকতেছি, দুষ্টামি করছি। তো ইন দ্য মিন টাইম তখন বাজে হচ্ছে 3:30 রাত। তো ইন দ্যাট মোমেন্ট আমি বললাম যে দাদা শোয়া দরকার, সকালে আবার উঠতে হবে, কাজ আছে। তো বলছে আচ্ছা ঠিক আছে। তো ইন দ্য মিন টাইম আমার জানালার মধ্যে someone else knocked, কেউ নক করলো। ফার্স্ট টাইম বললাম যে কিরে জানালার মধ্যে কে নক করলো, চোট না কি আবার। তো ওই মুহূর্তে না আমিও একটু ভয় পেয়ে গেলাম যে কি ব্যাপার, এত রাত্রে জানালার মধ্যে নক। ও বলছে যে দেখবো। আমি আচ্ছা ঠিক আছে দেখ, সমস্যা নেই। ও জাস্ট জানালার পর্দাটা সরালো। আই ডোন্ট নো হোয়াট ওয়াজ দ্যাট, জাস্ট একটা হাত নেমে গেল, ইট ওয়াজ জাস্ট শেকিং, নেমে গেল এটা ওয়েভিং। ইন দ্যাট মোমেন্ট আমি ওকে টেনে ধরলাম ওভাবে, আর সে জাস্ট জানার গিলটা ধরে দাঁড়ায় আছে। আচ্ছা মামা সরে আয়, আর দেখা দরকার নেই, সরে আয়। এবং হাতটা কি আপনার কি অস্বাভাবিক কোনো হাত ছিল মনে হচ্ছে, নাকি মানুষেরই হাত ছিল? মানুষেরই হাত ছিল, বাট এটা যে ইট ওয়াজ জাস্ট আ হ্যান্ড, আর কিছু ছিল না। আচ্ছা, মানে আগে পিছিয়ে কিছু ছিল? আগে পিছিয়ে কিছু ছিল না, জাস্ট একটা। মানে ওটা যদি মানুষ হতো বা মুখ টুক মানে অ্যাটলিস্ট থাকতো, বা একজন মানুষের কি বসে ওখানে হাইট পাওয়া সম্ভব? নো, অনেক ডিস্টেন্স হাইট পাওয়া সম্ভব না। সানসেট থেকে উইন্ডো পর্যন্ত অনেক ডিস্টেন্স, ওখানে আপনার হাইটটা পাওয়া সম্ভব না। সো তার মানে কেউ যে নিচে বসে থাকবে সেভাবে সম্ভব না। শুধুমাত্র হাত দেখলেন যে ওয়েভ, জাস্ট একটা হাত, একটা ওয়েভ করছে। ওকে, সো অনেক ভয়ঙ্কর ব্যাপারটা, সো মাচ স্ক্যারি। আমরা সাধারণত মানে ওই মুহূর্তের পরে তো রাত্রে তো ঘুমানো তো দূর, মানে আমরা যে কি করব, রুম থেকে বের হবো না কি করব, মানে আমরা ইনডিসিশনে ভুগতেছিলাম যে অ্যাকচুয়ালি এই মুহূর্তে কি করা উচিত। ওকে, তার সাথে একটু কথা বলি। তিনি প্রথমে আমাদের সাথে জয়েন করেছিলেন। আচ্ছা, আপনার মনে হয় আর একটা এক্সপেরিয়েন্স আছে, রাইট? জি, শাহরিয়ার। তো যেটা হচ্ছে আমি এই ঘটনাটা বললাম, ওখান থেকেই আমার প্রবলেম শুরু হয়। তারপর যখন আমি আসার পর আমার প্রবলেম শুরু হতে থাকে। দেখা যাচ্ছে রাতে নামাজ পড়ার পর যখন আমি নামাজ পড়তে থাকি, আমার রুমে একটা মিরর আছে। তো দেখা যাচ্ছে এই মিররটা বাড়ি খাচ্ছে ওয়ালের সাথে, বাট আমি প্রথমে 2-1 দিন খেয়াল করিনি যে জিনিসটা হয়তো বা বাতাসে বাড়ি খাচ্ছে কিংবা সামথিং। তো একদিন আমি ফ্যান অফ করে, জিনিসটা আমার কাছে উইয়ার্ড লাগছিল যে বাড়ি কেন খাবে, অন্য সময় বাড়ি খাচ্ছে না, যখন আমি নামাজ পড়ছি তখনই বাড়ি খাচ্ছে। তো আমি একদিন ফ্যান অফ করে জাস্ট দরজাটা চেক করলাম যে কোনো বাতাস আসছে কিনা কোথা থেকে। তো আমি দেখলাম যে না, নামাজ পড়ার মধ্যে খেয়াল করলাম যে হ্যাঁ বাড়ি খাচ্ছে। ওকে, তারপর দেখা যাচ্ছে আমি নামাজ পড়ছি, আমার গ্রিলের মধ্যে কেউ বাড়ি দিচ্ছে, গ্রিলের মধ্যে বাড়ি দিলে যেরকম একটা সাউন্ড হয়, ডিম করে একটা সাউন্ড হচ্ছে। প্লাস আমি ঘুমাচ্ছি, আমার গেটে নক করছে। শুধু এটা আমি না, আমার মা, আমার বোন, সবাই শুনছে। ইভেন আমি নামাজ পড়ছি, আমার পায়ে এসে জাস্ট 3টা আঙ্গুল দিয়ে যদি আমার পায়ের মধ্যে কি স্ক্র্যাচ করে, যেরকম ফিল হবে ঠিক সেম থিং। ওকে, এটা আমি চেক করে দেখেছি যে না, এটা কোনো ককরোচ কিংবা কোনো ইনসেক্টস না। আর সব থেকে বড় যে জিনিসটা আমার সাথে রিসেন্টলি হয়েছিল, অক্টোবর মাসে আমি অ্যাক্সিডেন্ট করি। তো আমি রাস্তাতে যাচ্ছিলাম, আমার বাইক চালাচ্ছিলাম। তো ওই সময় একটা ছেলে, আই ডোন্ট নো কোথা থেকে এসেছে, জাস্ট সাডেনলি সে দৌড় দিয়ে আসছে সামনে। ছেলেটাকে আমি আগে দেখিনি, যদি দেখতাম তাহলে হয়তো আমি ডানে বাইরে খেয়াল করতাম যে কেউ আসছে কিনা, বাট না, সাডেনলি সে এসেছে। আসার পর সে আমার বাইকের সাথে ক্র্যাশ করে। ওকে, ক্র্যাশ করার পর খুব বেশি স্পিডে ছিল? না, আমার বাইক ছিল অনলি 45। ওকে, করার পর জাস্ট আমার পিছনে একটা ফ্রেন্ড ছিল, আজকে আসার কথা ছিল, ফর এনি রিজন সে আসতে পারেনি। তো বাড়ি খাওয়ার পর আমরা দুজনই দেখতে পাই এবং পড়ে যাওয়ার পর আমার হেড অফ নেক, কোমরের হাঁটিটা কোনটা ভেঙে যায়। তখন লোকজন জড়ো হয়ে যায়, এখন ইভেন পুলিশও ছিল ওখানে, এটা শঙ্করে। তো তখন লোকজন জড়ো হয়ে যায়, তখন বলতেছে ভাই আপনি কিভাবে পড়লেন?
তার মানে যারা আপনারা দুজন ছাড়া বাকি কেউ কয়েকজন দেখেছে, কেউ দেখেছে বাড়ি খেয়েছে, আবার কেউ দেখেছে না আমি এমনি পড়ে গেছি। এমনি পড়ে গেছেন, কিন্তু যার সাথে বাড়ি খেয়ে পড়লেন সে কোথায়? জানিস। আচ্ছা, সে কেউ দেখেছে সে আমার সাথে বাড়ি খেয়েছে, বাড়ি খাওয়ার পর তাকে আর কেউ দেখেনি। আচ্ছা, আবার কেউ দেখেছে আমি এমনি এমনি পড়ে গেছি। আচ্ছা, দেখে দিনে না রাতে? রাতে। এটা আপনার অলমোস্ট 8:30। ওকে। আর যেটা হচ্ছে যে ওখানে লোকজন কেউ নিজেদের মধ্যে এখানে ঝগড়া লেগে গেছে যে কেউ বলছে আমি দেখলাম একটা ছেলের সাথে ধাক্কা খেয়েছে, আবার কেউ বলছে যে না আমি তো দেখলাম এমনি এমনি পড়ে গেছে। তো এরকম ঘটনা তারপর আপনি এবং আপনার ফ্রেন্ড দুজনে আপনারা দেখেছেন যে এরকম সামনে কেউ এসে হঠাৎ করে হাজির হয়ে গেছে। ওকে, সো মানে এরকম ঘটনা কি রেগুলার ঘটছে আপনার সাথে? প্রতিনিয়ত এরকম কিছু না কিছু ঘটছে। আচ্ছা, যেমন আপনার স্যার এটা 3 দিন আগের কথা, আমি ঘুমিয়েছিলাম, তখন আমার ঘুম ভাঙে, সাডেনলি ঘুমটা ভেঙে যায়, এটা মাগরিবের আজানের সময়। তো হঠাৎ করে আমি ফিল করি, আমি জাস্ট ফার্স্টে মনে হচ্ছিল আমার আশেপাশে কেউ একজন আছে। ওকে, তো আমি আমার চোখ খুলে ঠিক দেখতে পাই যে আমার সামনে কেউ একজন সাদা টাইপের না, ঠিক আবছা ধূসর টাইপের একটা ড্রেস পরা, চেহারাটা দেখা যাচ্ছে না, উইদাউট হেড, জাস্ট শূন্যে ভাসছে আমার ঠিক বুকের উপরে। আর জাস্ট আমি যখন ফার্স্ট টাইম মনে করেছিলাম যে না আমি ভুল দেখছি কিংবা ঘুম থেকে উঠেছি এই জন্য এরকম দেখছি, জিনিসটা আমার অলমোস্ট 4 থেকে 5 সেকেন্ড আমি জাস্ট কনসিয়াস মাইন্ডে দেখেছি যে হ্যাঁ এটা ওখানে আছে। মানে সেটা যাচ্ছেও না কোথাও, একদম আপনার সাথেই আছে। তো আমি যখন উঠে বসলাম আমি ফিল করলাম যে আমি ওই শ্যাডোটার ভিতর দিয়ে বসছি। বসে যখন আমি ঘুরে পিছনে তাকালাম তখন কিছু। আচ্ছা, আপনার লোকেশন বলতে হবে না, কিছু বলতে হবে না, বাট আপনি আমাকে বলছিলেন যে ঢাকাতে এইরকম একটা বাসা আছে যে বাসাতে মানুষ ডাবল হয়ে যায়, তাই না? মানে মিররের মতো, এবং সেটা হয় একটা খোলামেলা জায়গায় যেখানে মিরর থাকার কোনো প্রয়োজন কি হয় আসলে ওখানে গেলে? সেটা হচ্ছে আমার আজকে সেই ফ্রেন্ডটা আসার কথা ছিল তাদের বাসায়। হ্যাঁ, ওদের বাসায় নেক্সট উইকে তাকে আমরা পাবো, আমরা যদি চাই ইনশাআল্লাহ। ওকে, সো সেই বাসাটায় গেলে যে কেউ হাঁটলে কি হয়, মানে যেটা হচ্ছে সাপোজ আপনি আর আমি হাঁটছি, পাশাপাশি হাঁটছি আর কি, ওদের ছাদ আর আমাদের ওখানে একটা ফ্রেন্ড আছে, আমি ওর নাম বলতে যাচ্ছি না, তো পাশাপাশি দুটো ছাদ অ্যাটাচ, কোনো ডিস্টেন্স নেই মাঝখানে, একসাথে লাগানো দুটো একই ওয়াল। তো হাঁটছি, তো দেখা যাচ্ছে যে হাঁটতে একটা সাডেনলি আমাদের সামনে পড়ছে যে ওখানে দুটা মানুষ হাঁটছে আমাদের মতন, ঠিক একইভাবে গলা জড়িয়ে কেউ হাঁটছে। তো হঠাৎ করে লাইক মিরর, একদম পুরোপুরি মিররের। হ্যাঁ, ফার্স্টে মনে হয় শ্যাডো যে কেউ হাঁটছে। তো আমরা যখন যে দেখি, তো দেখার পর দেখা যায় যে শ্যাডোটা আমাদের থেকে একটু দূরে চলে গেল, দূরে যে আমাদের দিকে ঘুরে দাঁড়াচ্ছে। যখন ঘুরে দাঁড়ায় তখন দেখা যাচ্ছে যে আমাদের সেটা একা থাকুক কিংবা দুজন থাকুক, সে তার নিজেকে দেখতে পায়। এটা খুবই উইয়ার্ড একটা ব্যাপার যদি এরকম ঘটনা সত্যি ঘটে থাকে। আর যেটা হচ্ছে যে ওদের বাসায় আরো কিছু জিনিস ঘটে, যেমন হচ্ছে যে কেউ শুয়ে আছে রুমে একা, কেউ ব্ল্যাঙ্কেট টান দিয়ে ফেলে দিচ্ছে, ওকে, টিভি দেখছে, চ্যানেল চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমরা তাকে চাই, আমরা নিশ্চয়ই আপনাদের আমরা চাইবো যে যারা এখন পর্যন্ত আমাদেরকে শুনছেন তাদেরকে নেক্সট উইকে আমরা সেই মানুষটি যার কথা আমরা তখন ধরে বলছিলাম তাকে হাজির করতে আমরা চাইবো। আর আমাদের সাথে আবারও আমরা একটু জাহারের কাছে যাই। জাহার, আপনার তো মোটামুটি শেষ হয়ে গেছে সবকিছুই, বাট আপনারা দুজন মিলে এখানে এসছেন অনেক কষ্ট করে। আগে আমি বলি যে আপনাকে অনেক ধন্যবাদ, আপনাদের সবাইকে ইনফ্যাক্ট ধন্যবাদ দিতে হচ্ছে, কারণ অনেক কষ্ট করে অনেক দূর থেকে আপনারা এসেছেন। অ্যান্ড কেমন লাগলো আজকে আপনাদের সবার? এটাই মানে কোনো সময় আমরা জিজ্ঞেস করি না, বাট আজকে জিজ্ঞেস করতে চাইছি কেমন লাগলো আপনাদের, কথা বলে কেমন লাগছে? কথাগুলো শুনে সবার এক্সপিরিয়েন্স যারা এখানে এসেছে, মানে সবার সাথে মিশে এতটুকুই মনে হলো যে লাইক আই এম নট দি অনলি ওয়ান ফেসিং দ্য সেম প্রবলেম। ওকে, তাহলে আপনাকে একটা কোয়েশ্চেন করব ফাইনালি, যে অনেকেই অনেক সময় বলেন মানে আমরা কিন্তু কোনো সময় কাউকে বিশ্বাস করাতে চাই না, বিশ্বাস না করলে বরং ভালো বোধহয়। তো অনেকে বলেন যে এক্সপিরিয়েন্স গুলো করেছেন, আমি দেখছিলাম যে মানে একদম আপনারা নিজেদের মধ্যে কথা বলছিলেন। আমি যখন স্টুডিওর বাইরে যখন আমি হাঁটছিলাম, তখন আপনারা কে যেন বলছিল বা কেউ একজন বলছিল যে এমন কিছু ঘটনা আছে যে মানুষকে বললে মানুষ বিশ্বাস করে। আচ্ছা, আপনি? আমি বলছিলাম যেটা হচ্ছে যে আপনার জিনিসটা কি, যে সাপোজ যে আমার সাথে যে ঘটনাটা ঘটেছে, এটা যদি আমি অন্য কাউকে বলি সে সেটা বিশ্বাস করবে না, কারণ সেটা আমার সাথে ঘটেছে। তো আমি তাকে সেটা দেখাতেও পারবো না, সেটা কোনো পিকচারও নেই, সেটা কোনো
এভিডেন্স নেই যে আমি তাকে প্রুভ করবো। এই জিনিসটা আমাদের যাদের সাথেই ঘটে একমাত্র তারাই আমরা শুধু ফিল করতে পারি, আমরা শুধু বুঝতে পারি যে হ্যাঁ জিনিসটা রিয়েল। যার সাথে হবে না সে কোনোদিনই বিশ্বাস করতে পারবে, দ্যাটস ওয়াই অনেকে আমাদের এসএমএস করে জানান আবার যে গল্পগুলো কি বানানো প্রশ্ন করেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা কল্পনা এক্সপিরিয়েন্স, এবং যারা বলেন আসলে ঘটে বলেই, মানে কিভাবে ঘটছে সেটা ব্যাপার না, কিন্তু ঘটনাগুলো কিন্তু ঘটে। সো একটা জিনিস আমি আপনাকে বলবো যে একটা ঘটনা বলবো যে